আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে তোমাদের বাংলা ফার্স্ট পেপারের যে থার্ড এক্সামটা তোমরা দিয়েছো সেটা সলিউশন আমরা করব। সো চলো আমরা একদম কথা না বাড়িয়ে সলিউশনে চলে যাই। ওকে, দেখো তোমরা প্রথমেই হচ্ছে আমরা সেট এ এর সলিউশন করব। তো আমরা বাংলা ফার্স্ট পেপার সলিউশনের ক্ষেত্রে আমরা হচ্ছে এমসিকিউ থেকে স্টার্ট করি। তো আমরা চলে যাব এমসিকিউ পার্টে সেট এ এর। এখন দেখো এমসিকিউটা আমরা খুঁজে বের করি। আচ্ছা, দেখো প্রথম যে এমসিকিউ সেটা বলতেছে যে আমি কোনো আগন্তুক নই। এই কবিতায় স্থির দৃষ্টি কার ছিল? আমরা জানি এই কবিতাতে একদম স্পষ্ট করে লেখা আছে, সেখানে হচ্ছে মাছরাঙ্গার ছিল স্থির দৃষ্টি, ঠিক আছে? এগুলো একদম যে জাকরা ডুমুরের ডালে স্থির দৃষ্টিতে তাকানো মাছরাঙ্গা কবিকে চেনে। একদম ক্লিয়ার। তোমরা যদি মানে এটা সবচেয়ে বেটার হবে তোমরা যদি কবিতাগুলো মুখস্থ করে ফেলো, তাহলে তোমাদের এমসিকিউ আসুক যেভাবেই আসুক না কেন, রিটেন পার্টে আসুক, এমসিকিউতে আসুক, ক নাম্বারে আসুক, তোমরা এগুলো ইজিলি আনসার করতে পারবা, ঠিক আছে? পরে দেখো আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসের কথা উল্লেখ আছে? এখানে একদম ছিল যে কার্তিকের ধান, এরকম একটা ছিল, হ্যাঁ, একদম যে কার্তিক মাসে ধানের মঞ্জুরি সাক্ষী কবি কোনো আগন্তুক নয়, এরকম একটা লাইন ছিল, হ্যাঁ। আচ্ছা, আমরা ৩ নাম্বার যাব। দেখো আমি কোনো আগন্তুক নই কবিতায় অকাল বার্ধক্যে নতকে, অকাল বার্ধক্যে নত ছিল কদমালী, হ্যাঁ, এবং তার চোখের নিচে কালো দাগ, এরকম লাইন আছে। তোমরা জাস্ট একদম মুখস্থ করে ফেলবা, তাহলে এগুলো তোমাদের ভুল হবে না। দেখো নিশিন্দা শব্দের অর্থ কী? নিশিন্দা হচ্ছে গ্রামীণ এক ধরনের গাছ। এটা হচ্ছে যে শব্দের অর্থগুলো আছে সেখানে একদম লেখা আছে। তোমাদের শব্দের অর্থগুলো মুখস্থ করতে হবে, কবিতাগুলো মুখস্থ করে ফেলবা। কবি পরিচিতি হাতে গুনে কয়েকজনের যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। দেখো আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? এই যে কবিতার আহসান হাবিব যখন মানে লেখক পরিচিতি পড়বা, এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে রাত্রি শেষ হচ্ছে আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ, ঠিক আছে? দেখো রানী খালের সাঁকো, এটা কিরূপ গ্রন্থ? হ্যাঁ, এই গ্রন্থটার টাইপ কি? এটা ঠিক কোন ধরনের গ্রন্থ? এটা হচ্ছে কিশোর পাঠ্য উপন্যাস। এখন এটা কত নাম্বারে আছে দেখো, ক নাম্বারে। কিশোর পাঠ্য উপন্যাস মানে শিশু কিশোরদের জন্য এটা। আহসান হাবিব কত সালে মৃত্যুবরণ করেন? এটা হচ্ছে আমাদের ১৯৮৫ সালে হচ্ছে আহসান হাবিব মৃত্যুবরণ করেন। দেখো আহসান হাবিব থেকে অনেক অনেক বেশি আসতেছে। তারপরে দেখো ক্ষুধার কসম আমি ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই। কবির এই বলিষ্ঠ উচ্চারণের পেছনে যে চেতনা সক্রিয় ছিল, দেখো মানে তিনি জাস্ট নিজেকে প্রুভ করতেছেন যে কি, যে আমি কোনো আগন্তুক নই, আমি এখানকারই একজন মানুষ। তাহলে এটা কি স্বদেশ প্রীতি, আমি এই দেশেরই সন্তান, ঠিক আছে? এটা তিনি কি প্রুভ করার জন্য বারবার বলতেছে যে আমি কোনো আগন্তুক নই, এই সেই, হ্যাঁ, আমার এই সাক্ষী ওই সাক্ষী, এইগুলো কবি বারবার টেনে আনছেন। এখন দেখো ৯ নাম্বার, আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি সাক্ষী রেখেছেন কাকে? এখানে আমরা দেখেছি যে পূবের পুকুরের কথা বলা আছে, আসমানের তারার কথা বলা আছে, কার্তিকের ধানের মঞ্জুরি, তিনটার কথাই বলা ছিল কবিতায়। তাহলে ১ ২ ৩ আছে আমাদের ডি নাম্বারে। দেখো ১০ নাম্বার, এখন আমাদের উদ্দীপক পড়তে হবে যে অমু শহর ছেড়ে দীর্ঘ ২২ বছর পর, সরি, আমু শহর ছেড়ে দীর্ঘ ২২ বছর পর গ্রামে ফিরে এলে সবাই তাকে অচেনা পাবে, সবাই তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে, অবশেষে তার স্বজনেরা এলে তার সব সংখ্যার অবসান ঘটে। তাহলে কে? এটা হচ্ছে আমি কোনো আগন্তুক নই, এই কবিতায় কে ছিল? ঠিক আছে, সাদৃশ্য রয়েছে অবশ্যই। কদম আলী, কদম আলীর যে অকাল বার্ধক্যে নত কদম আলী, আর হচ্ছে জমিলার মার শূন্য খাকা রান্নাঘর, এই কথাগুলো কবিতায় লেখা আছে। অবোধ বালকের কথা এখানে ছিল না। তাহলে আমাদের ১ আর ২ আছে বি নাম্বারে। দেখো এইরূপ সাদৃশ্যের কারণ কি? কারণ হচ্ছে আমার চিরচেনা স্বজন তারা, ঠিক আছে, একদম কবিতায় লেখা আছে। কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায় ছিল বা কোথায়, মানে তার বাবার বাড়িটা কোথায় ছিল সেটা আমরা জানি যে নরসিংদীর রায়পুরায়। দেখো এটা কোথায় আছে, সি নাম্বারে। দেখো কার কবিতায় অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে কি প্রকাশ পেয়েছে? এটা আমরা জানি যে শামসুর রহমানের কবিতায় আধুনিক যে ব্যাপার স্যাপার আছে এটা চলে আসছিল। তাহলে শামসুর রহমান আমাদের অ্যান্সার হবে। সখিনা বিবির কপাল ভাঙলো বলতে কি বোঝানো হয়েছে? সখিনা বিবির, আচ্ছা, কপাল বাংলা এখানে মানে হচ্ছে তার নির্যাতিত হওয়ার বিষয়টা এখানে
ফুটে উঠছে। তাহলে সকিনা বিবির কপাল ভাঙ্গা। আমরা একটা নরমাল কপাল ভাঙ্গা যে আমার ওর কপাল ভেঙে গেল, ওর কপাল পুড়ে গেছে। মানে এটা রূপক অর্থে আমরা ইউজ করি। তো আমরা যখন কেউ খুব বেশি নির্যাতিত হয়, একদম নিষ্পেষিত হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, তখন আমরা এই ধরনের রূপক বা এই ধরনের কি বলবো যে শব্দগুলো আমরা ইউজ করি তাদেরকে ইজিলি বোঝানোর জন্য। পরে দেখো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় খই ফোটালো শব্দের অর্থ কি? দেখো তোমরা যারা খই ফোটানো দেখো বা যারা গ্রামে থাকো তারা হয়তো বা জানো যে বাড়িতে এখন হয়তো বা এই রীতিটা নাই, আগে ছিল যে খই ভাজতা। ঠিক আছে, এলাকার মানুষ বা গ্রামের মানুষরা নিজেরাই খই ভাজতো। ঠিক আছে, খই ফোটানো শব্দের অর্থ হলো প্রচণ্ড গুলি বর্ষণ। যখন খইগুলো ফুটে তখন কিন্তু একটা ছোট ছোট আওয়াজ করে ওই যে যেই পাত্রে ভাজা হয় ওখানে। তাহলে এটা হচ্ছে প্রচণ্ড গুলি বর্ষণের সাথে কি এটা মিল আছে। তারপর দেখো 16 নাম্বার। আচ্ছা এখানে বলতেছে যে ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। এই আর্তনাদের নিজের কোনটি প্রকাশ পেয়েছে? একটা কুকুর কোথায় আছে? ভগ্নস্তূপে, যে স্তূপটা অলরেডি ভেঙে গেছে। হ্যাঁ, কোনো কিছু ভেঙে গিয়ে একটা স্তূপ হয়ে গেছে, এখানে একটা কুকুর আছে। তাহলে কি এটা হচ্ছে নর্মালি এটা হচ্ছে পাকিস্তানিদের প্রতি ঘৃণা। এইটা হচ্ছে অনেক বেশি শো করতেছে এটার দ্বারা, কুকুর দ্বারা এটা শো করানো হয়েছে এখানে। তারপর দেখো হাড্ডিসার অনাথ কিশোরী কোথায় বসে আছে? এটা আমরা জানি যে পথের ধারে বসেছিল সে। হ্যাঁ, তারপর দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ঢাকা রিক্সাওয়ালার নাম কি? আমরা জানি রুস্তম শেখ, তার ফুসফুস এখন পোকার দখলে, এরকম একটা লাইন ক্লিয়ারলি লেখা আছে কবিতায়। তারপর হচ্ছে একটা নতুন পৃথিবীর জন্ম হতে চলছে চরণে নতুন পৃথিবীর ধারা কবি কি বুঝিয়েছেন? নতুন পৃথিবী দ্বারা হচ্ছে আমাদের যে বাংলাদেশটা স্বাধীন হবে, একটা নতুন দেশ বিশ্বের মানচিত্রে স্থান পাবে, এটা বোঝানো হয়েছে। সো আমরা বলতে পারি অ্যান্সারটা হবে স্বাধীন বাংলাদেশের আবির্ভাব, এটা বোঝানো হয়েছে। এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, এটা দ্বারা প্রকাশ করা হয়েছে কি? দেখো এটা দ্বারা অবশ্যই একটা মুক্তির আকাঙ্ক্ষা, যে আমরা পাকিস্তানি হানাদার বাহিনী থেকে এখন আলাদা হয়ে আমরা নিজেরা একটা দেশ থাকবে, মানে আমরা স্বাধীন হব। দৃঢ় প্রত্যয়, এটাও বোঝানো হয়েছে যে আসতেই হবে, এখানে অনেকটা বেশি জোর দেওয়া হয়েছে। প্রতিবাদী মনোভাব না, এখানে এটা রেলেভেন্ট হয় না। সো আমরা 1 আর 2 অ্যান্সার হবে আমাদের, সেটা হবে এ নাম্বারে আছে। 21 নম্বর দেখো, কবি আল মাহমুদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? তিনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে যে ডেঞ্জারাস এলাকাটা আছে সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। ওকে, তারপর হচ্ছে আমরা 22 নম্বরে যাব। দেখো সাংবাদিকতা ছেড়ে আল মাহমুদ কোথায় যোগদান করেন? তিনি হচ্ছে এখানে একদম লেখা আছে কবি পরিচিতিতে, তিনি হচ্ছে শিল্পকলা একাডেমিতে তিনি কি তারপর যোগদান করেছিলেন। আচ্ছা, গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কী লাভ? দেখো এখানে হচ্ছে নর্মালি এখানে কবি কি প্রকাশ করতে চেয়েছেন? এখানে যে কালবৈশাখী কেবলমাত্র গরিবদেরকে বেশি ক্ষতি করে, কিন্তু ধনীদের বিশাল বিশাল অট্টালিকার একটা ইটও খসাতে পারে না, এইরকম মিনিংটা এখানে ক্রিয়েট করে। তাহলে এটা আমরা বলতে পারি যে দুর্যোগের অযৌক্তিকতা। দুর্যোগ আসে কেবলমাত্র কি গরিবদেরই ক্ষতি হয়। মানে দেখো একজন গরিব মাঝির পালের দড়ি ছিঁড়তে পারে, কিন্তু একটা ধনীর বা যে অসৎ উপায়ে টাকা উপার্জন করে অনেক বড় বড় অট্টালিকা বানালো, সেখান থেকে একটা সে ইটও খসাতে পারতেছে না। তো এটাকে একটা অযৌক্তিকতা দেখানো হয়েছে এখানে। কবি বাতাসকে কোন দেবতার সঙ্গে তুলনা করেছেন? পবন। ঠিক আছে, এটা তুমি এভাবেও মনে রাখতে পারো যে বাতাসের হচ্ছে সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে পবন। এটা একদম লিখাই আছে যে এটা হচ্ছে নর্মালি হচ্ছে এটা একটা পৌরাণিক কাহিনীতে আছে হিন্দুদের। দেখো কিন্তু যারা লুক ঠকিয়ে প্রাসাদ গড়ে, এখানে লুক ঠকিয়ে বলতে কি বোঝানো হয়েছে? লুক ঠকানো বলতে কি শোষণ করা। তবে এখানে দেখো কৃষকদের শিল্পপতিদের এগুলো একটাও রেলেভেন্ট না, আমাদের শোষণকারীদের সাথে এটা সবচেয়ে বেশি অ্যালাইন করতেছে। কবি রবীন্দ্রনাথ কি চেয়েছেন বাতাসের কাছে? তিনি চেয়েছিলেন ধ্বংস। কাদের ধ্বংস চেয়েছেন? সমাজের যে পরগাছা ধনী, মানে যারা হচ্ছে লুক ঠকিয়ে ধনী হয়েছে এমন মানুষদের ধ্বংস তিনি চেয়েছেন। সো অ্যান্সার হবে আমাদের বি নাম্বার। তিষ্ট শব্দের অর্থ কি? তিষ্ট শব্দের অর্থ হচ্ছে স্থির হওয়া। এখন স্থির হওয়া কোথায় আছে? দেখো আমাদের বি নাম্বার অপশনে আছে। এখন আমাদের 28 নাম্বারটা কমপ্লিট করতে হবে। দেখো 28-এ কি চাচ্ছে? কবির ধ্বংস যদি করবে তবে শুনো তুফান, কথাটির মাধ্যমে কি বোঝানো হয়েছে? তাহলে কি করতে হবে? এটা দ্বারা বোঝানো হয়েছিল যে ধ্বংস যদি করতে চাও শুধু গরিব মানুষকে না,
যারা হচ্ছে অন্যায়ভাবে টাকা উপার্জন করে অনেক ধনী হয়েছে তাদেরকেও তুমি সমহারে ক্ষতি করো, তাদেরও ক্ষতি করো, এইরকম বিষয় বোঝানো হয়েছে। তাহলে এটা কি হবে দেখো, আমরা একটু দেখি প্রশ্নে অপশনের দিকে আমরা একটু খুঁজি। কবি সমাজের অবিচার ও শোষণকারী শক্তির বিরুদ্ধে আহ্বান করেছেন। অফকোর্স যারা অবিচার করতেছে এবং শোষণকারী তাদের ক্ষতি করার জন্য তিনি আহ্বান করতেছেন। কবি প্রাকৃতিক দুর্যোগের শক্তিকে একটি শক্তিশালী বাহন হিসেবে উপস্থাপন করেছেন। হ্যাঁ, রাইট, এটাও হবে। কবি সমাজে বিভেদকারী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে চেয়েছেন। রাইট, তাহলে এই তিনটা, তো তিনটা আছে আমাদের ডি নাম্বারে। ওকে, এখন আমাদের একটা উদ্দীপক পড়তে হবে, দেন 29 আর 30 নম্বর অ্যান্সার করতে হবে। একটি বড় শহরে এক কনস্ট্রাকশন কোম্পানির মালিক তার বিশাল বিল্ডিংটি তৈরির জন্য গরিব শ্রমিকদের নিয়ে কাজ করায়। ওকে, অট্টালিকা তৈরি হতে হতে ছোট ছোট গঞ্জের বহু গরিব মানুষ জ্বরের কারণে পথে ঘাটে পড়ে যায় এবং তাদের ঘরবাড়ি ভেঙে যায় এবং তাদের মধ্যে কেউ কেউ প্রশ্ন তোলে, প্রকৃতির এত অশান্তি কেন? বড় লোক বড় লোকরা তাদের প্রাসাদ বানাতে পারে, কিন্তু আমরা কি পাবো? ওকে, এখন দেখো এই উদ্দীপকটি কিভাবে কবিতার আলোকে ব্যাখ্যা করা যায়। এইখানে তুমি সবগুলো পড়ার পর দেখবে বি নাম্বার সবচেয়ে বেশি রিলেভেন্ট হচ্ছে। কেন? যেমন বিষয়টা হচ্ছে গরিব শ্রমিকদের পরিশ্রমের মূল্য কি হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু বড় লোকদের জন্য প্রকৃতি কোনো বাধা সৃষ্টি করে না। আর কবিতায় যেটা ছিল যে গরিব মাঝির পালটা ছিঁড়ে ফেলতেছে, বাট ধনী যারা আছে তাদের বিল্ডিংয়ের কি করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না বাতাস বা কালবৈশাখী ঝড়, যেটাই তুমি বলো। আচ্ছা, উদ্দীপক থেকে কি শিক্ষা নেওয়া যায়? বড় লোকেরা প্রকৃতির শাস্তির আওতা মুক্ত থাকে। এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে তারা হচ্ছে প্রকৃতির যে খারাপ দিকগুলো আছে সেগুলো তারা কখনো, মানে তাদের উপর কোনো এফেক্ট পড়ে না। তো এইটা আমাদের রাইট হবে। প্রকৃতি কখনোই সমতার ভিত্তিতে কাজ করে না, বড় লোকেরা রক্ষা পায়। এটা 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 ঠিক আছে। প্রকৃতির ধ্বংসের শিকার হতে হয় গরিবদের, কিন্তু তারা কোনো প্রতিকার পায় না। এটাও রাইট। তাহলে আমাদের তিনটাই হচ্ছে আমাদের রাইট অপশন। তাহলে তিনটা দেওয়া আছে একদম টি নাম্বারে। তো এই 30টা ছিল আমাদের সেট এর হচ্ছে এমসিকিউ। খুব সহজ ছিল, কবিতা থেকে ডিরেক্ট কবিতা তোমাদের দুইটা কবিতা দেওয়া ছিল আর হচ্ছে একটা উপন্যাস থেকে প্রশ্নগুলো হচ্ছে। তো কবিতাগুলো যদি তোমাদের মুখস্থ থাকে বা একটু জানা থাকে, পড়া থাকে, তাহলেই তোমাদের অ্যান্সারগুলো একদম ইজিলি করতে পারবা এবং সবগুলো অ্যান্সার সঠিক হবে। এখন চলো আমরা হচ্ছে প্রশ্নে চলে যাই। দেখো প্রশ্ন ঠিক তেমনভাবে কবিতা থেকে করা হয়েছে কিছু প্রশ্ন, দুইটা কবিতা থেকেই, তিনটা কবিতা থেকেই প্রশ্নগুলো করা হয়েছে। এখন দেখো প্রথম প্রশ্নটা কি বলতেছে, আমরা বলতেছে যে প্রথম প্রশ্ন ক নাম্বার বলতেছে যে কবি কার চিরচেনা স্বজন। আমরা এক কথায় লিখে দিব হচ্ছে অকাল বার্ধক্যে নত কদমালি, ঠিক আছে? তার চিরচেনা স্বজন, তুমি জাস্ট এটা লিখে দিবা অকাল বার্ধক্যে নত, বা এইটাও যদি ইচ্ছা করে তুমি স্কিপ করতে পারো, তুমি জাস্ট লিখে দিবা যে কদমালি হচ্ছে কবির চিরচেনা স্বজন। নামটাও যদি তুমি লিখতে পারো তাহলে তুমি এখানে 1 মার্কস পেয়ে যাবা। তারপর দেখো কি বলতেছে, কবি প্রকৃতিকে সাক্ষী মেনেছেন কেন? কবি প্রকৃতিকে কেন সাক্ষী মেনেছেন এটা জাস্ট একটু বোঝার চেষ্টা করো। কবি এখানে জাস্ট নিজেকে প্রমাণ করার চেষ্টা করতেছেন, আমি কোনো আগন্তুক নই, আমি হচ্ছে এই রাষ্ট্রেরই একজন মানুষ বা এইখানকারই মানুষ। তাহলে আমরা বলে দেব দেশ ও দেশের প্রকৃতির সকল কিছুর সঙ্গে নিজের সুগভীর সম্পর্ক। হ্যাঁ, বোঝাতে কবি বারবার কি প্রকৃতিকে সাক্ষী মেনেছেন, মূলত হচ্ছে তার সাথে প্রকৃতির যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এটাই কবি এখানে বারবার কি প্রদর্শন করতেছেন। তারপর বলে দিবা যে কবিতায় কবি দ্বিধাহীন উচ্চারণ, তিনি দেশের কোনো আগন্তুক নয়, এই সেই ব্যাপার স্যাপার বলে দিবেন। যেটা আমরা প্রথমেই বলছি, তিনি জাস্ট প্রমাণ করার চেষ্টা করতেছেন আমি বহির দেশের কেউ না, আমি বাহিরের কেউ না, আমি এখানকারই মানুষ। যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে দেখো কদম আলী আমার চেনা, জমিলার মা আমার চেনা, আবার প্রকৃতির দিকে যদি তাকাও তাহলে তাদেরকেও আমি চিনি, বা আমার হাতে কি লেখা লাঙলের মাটির গন্ধ লেগে আছে, লাঙলের এখানে আমার ছাপ দেওয়া আছে, এই সমস্ত ব্যাপার স্যাপার তিনি বলেছেন, ঠিক আছে? জাস্ট এগুলো একটু মেনশন করে দিলেই তোমার হবে। এখন দেখো তাহলে আমাদের এখন একটু উদ্দীপকটা পড়তে হবে। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতেই বিশ্বময়ীর, তোমাতেই বিশ্বময়ের আঁচল পাতা, তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর মনে প্রাণে। দেখো প্রাণে মনে, ওকে। এখন দেখো উদ্দীপকটি কিভাবে আমি কোনো আগন্তুক নই কবিতার সমর্থন করে ব্যাখ্যা করো। এইখানেও কি করতেছে, আগন্তুক নই হচ্ছে দেশ, দেশের প্রকৃতি, তুমি জাস্ট এই কথাগুলো একটু লেখার চেষ্টা করবা। দেশ, দেশের প্রকৃতি ও দেশের মানুষকে আপন সত্তায় অনুভবের দিক থেকে উদ্দীপকটি আমি কোনো আগন্তুক নই কবিতার সমর্থন করে। মোট বিষয়টা হচ্ছে দেশ, দেশের প্রকৃতি ও দেশের মানুষকে আপন সত্তায়, মানে এইগুলোকে আমি নিজে কি করি, ধারণ করি। আর আমি
আর বিষয়টা হচ্ছে কবি কোনো আগন্তুক নয় বলতে কবি বাহিরের কেউ না বা অন্য দেশের কেউ না, ভিনদেশী কেউ না। কবি হচ্ছে এখানকারই মানুষ। এটাই তিনি প্রমাণ করতে বারবার চেয়েছেন। জাস্ট বলে দিবা যে তিনি জাস্ট হচ্ছে এইটা প্রমাণ করতে চেয়েছেন এবং সাক্ষী হিসাবে রেখেছেন জমিলার মা, আরও হচ্ছে তোমার প্রকৃতির আরও অনেক বিষয় তিনি টেনে এনেছেন। জাস্ট এই বিষয়গুলো তুমি জাস্ট লিখে দিবা, তাহলে তোমার অ্যান্সারটা হবে এবং তুমি পুরো মার্কস পাবা। দেখো এত কিছু বলার কিছু নাই বা এত লিখারও কিছু নাই। তুমি জাস্ট বলে দিবা এই যে দেখো এখানে ছিল যে তুমি যেমন ওই আসমান, জমিনের ফুল, জোনাকি, পুকুর পাড়ে মাছরাঙা চেনেন, তেমনি তারাও তাকে চেনেন। আর এই যে লাঙলের কথাটা আমরা বলেছিলাম, লাঙল জমিতে ফসল ফলায়, সে লাঙল আর মাটির গন্ধ লেগে আছে তার শরীরে। এই বিষয়গুলো জাস্ট বলে দিবা, তাহলে তোমার অ্যান্সারটা হবে। এত বেশি লিখতে হবে না। দেখো উদ্দীপকটি আমি কোনো আগন্তুক নই কবিতার মূল ভাবকে ধারণ করেছে কিনা বিশ্লেষণ করো। ওকে, তাহলে তোমার কি হচ্ছে, আমি দেখো বলতেছে কি, মাতৃভূমির প্রকৃতিকে একান্ত অনুভবের প্রেক্ষিতে উদ্দীপকটি আমি কোনো আগন্তুক নই কবিতার মূল ভাবকে ধারণ করেছে। মূল কথা হচ্ছে তুমি এটা লিখবে যে মাতৃভূমির প্রকৃতিকে, হ্যাঁ, একান্তভাবে অনুভবের দিক থেকে কবিতায় আমরা দেখতে পাচ্ছি যে কি কবি কি করতেছে, মাতৃভূমিকে সে ধারণ করতেছে। সে লাঙলের কথা বলতেছে, মাছরাঙ্গার কথা বলতেছে, পূবের পুকুরের কথা বলতেছে। তাছাড়া তিনি আরও দুইজন মানুষের কথা এখানে উল্লেখ করেছেন। ঠিক আছে, জমিলার মার কথা বলেছেন। হ্যাঁ, এই সমস্ত ব্যাপার-স্যাপার তিনি বলছেন। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কি করতেছে, আমাদের যে উদ্দীপকে বলতেছে ও আমার, আচ্ছা লাইনটা একটু আমরা দেখে নিই। এখানে বলতেছে যে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাতা। তাহলে এখানেও কি করতেছেন, মানে এখানেও উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির সাথে কি তার একটা সামঞ্জস্য বা তার একটা মিল বা তার একটা সম্পর্ক, যে এইগুলো এখানে কি প্রাধান্য পাচ্ছে। তাহলে মূল বিষয়টা হচ্ছে দুই জায়গাতেই কি হচ্ছে, মাতৃভূমির প্রতি তাদের ভালোবাসাটা প্রকাশ পাচ্ছে বা দেশ টান, দেশপ্রীতি। সে বাহিরের কেউ না, এই দেশেরই মানুষ, এই দেশেই ছিল এবং এই দেশে সে থাকবে। এই ব্যাপার-স্যাপারগুলো এখানে প্রকাশ পেয়েছে বারবার। ঠিক আছে? আর বেশি কিছু লিখতে হবে না। জাস্ট তুমি তোমার মতো করে একটু গুছিয়ে লিখে দিবা, তাহলেই অ্যান্সারটা হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। প্রথমেই বলতেছে যে অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দিল? আমরা জানি যে অবুঝ শিশু হচ্ছে পিতা-মাতার লাশের উপর সে কি হামাগুড়ি দিল। তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতায় একদম লিখা আছে এটা। তাহলে আমরা লিখব যে অবুঝ অবুঝ শিশু পিতা-মাতার লাশের উপর হামাগুড়ি দিল। ওকে? পরে দেখো কি বলতেছে, তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। কবির এই দৃঢ় উক্তির কারণ বুঝিয়ে লিখো। দেখো তুমি তো একদম ইজিলি বুঝতে পারতেছো তোমাকে আসতেই হবে বলতে কি, একটা হচ্ছে আসা আর একটা হচ্ছে আসতেই। আমরা ই প্রত্যয় এটা কখন যুক্ত করি, যখন একটু আমরা নর্মাল থেকে যখন একটু এক্সট্রা প্রেশার ক্রিয়েট করতে চাই, তখনই যে তোমাকে যেতেই হবে, তোমাকে আসতেই হবে, করতেই হবে, এতেই বা এই প্রত্যয়টা আমরা যুক্ত করি একটু জোর দেওয়ার জন্য। দেখো স্বাধীনতার জন্য আমরা কত কিছু করেছি। আমাদের এই কবিতা অনুযায়ী যদি বলি যে এখানে অনেক অনেক, যেমন স্মৃতির সিঁদুর মুছে গিয়েছে হরিদাসীর, এরকম ব্যাপার-স্যাপার ছিল। অবুঝ শিশু কী করতেছে, পিতামাতার লাশের উপর সে গড়াগড়ি দিচ্ছে বা হামাগুড়ি দিচ্ছে, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। সো এত কিছু যেহেতু আমরা অলরেডি ত্যাগ করে ফেলছি দেশের জন্য, বা এত ত্যাগ তিতিক্ষা আমরা অলরেডি করে ফেলছি, সো আমাদের এখন কি স্বাধীনতাটা দরকার, অবশ্যই দরকার, এবং স্বাধীনতা আমাদের লাগবেই। তো এইটার জন্য ব্যক্ত মানে এইটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে, জাস্ট এটা বলে দিবা। হ্যাঁ, তারপর দেখো কি বলতেছে, এখন আমাদের উদ্দীপকটা একটু পড়তে হবে এবং আচ্ছা আমরা একটু ঘ নম্বর প্রশ্নটা আগে পড়ি। উদ্দীপকের সাথে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। মানে সাদৃশ্যপূর্ণ, তার সাথে মিল কি কি আছে এটা আমরা একটু বের করার চেষ্টা করব। আচ্ছা উদ্দীপকটা একটু আমরা পড়ি। দেখো, মুক্তিযুদ্ধ শুরু হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিত দেশমাতৃকার দুর্দিনে অন্য বন্ধুদের সাথে যুদ্ধে যুক্ত ছিল। পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে বিভিন্ন অপারেশনের সফল নেতৃত্ব দিল। একদিন সম্মুখ যুদ্ধে শত্রুর বুলেটের আঘাতে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। ওকে, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা লাইন। বন্ধুরা তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হলো, কিন্তু তার মা একটু বিচলিত না হয়ে সবাইকে লক্ষ্য করে বলল, দেশের জন্য জীবন উৎসর্গ করা গৌরব ও সম্মানের, সকলের ত্যাগের বিনিময়ে এই দেশ একদিন স্বাধীন হবে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এখন উদ্দীপকের সাথে তোমাকে পাওয়ার জন্য হয় স্বাধীনতা কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটা হচ্ছে যে অত্যাচার নির্যাতন করা হয়েছে, এই দিকটা হচ্ছে এখানে মিল আছে। এটা অত্যাচার নির্যাতন আর হচ্ছে কি স্বাধীনতার জন্য মানুষের যে ত্যাগ আর তিতিক্ষার ঘটনা, এই জায়গাটা স্পেসিফিকলি মিল আছে। আমরা কবিতায় কি দেখতে পাই, কবিতায় আমরা দেখতে পাই যে অনেক ছাত্রাবাসার বস্তি উজাড় হয়েছে, তারপর কি গ্রামের পর গ্রাম পুরে ছাই হলো, স্বাধীনতা আসার জন্য আর কি অবুঝ শিশু
পিতা মাতার লাশের উপর হামাগুড়ি দিল, তাছাড়া সকিনা বিবির কপাল ভাঙছে, আর হচ্ছে স্মৃতির সিঁদুর মুছে গেছে হরিদাসীর। তাহলে ৪টা ৫টা লাইন বা পয়েন্ট তোমার মনে রাখতে হবে। একটা হচ্ছে অবুঝ শিশু তার হচ্ছে বাবা মার লাশের উপর হামাগুড়ি দিল, সকিনার বিবির কপাল ভাঙলো, আর স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। এগুলো তো বুঝতে পারতেছো কি মিন করা হচ্ছে। তাছাড়া হচ্ছে ছাত্রাবাস আর বস্তি উজাড় হলো, গ্রামের পর গ্রাম ছাই হলো। আর এখানেও আমরা কবি উদ্দীপক আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে অমিত কি মারা গিয়েছে। সো দেখো দুই জায়গাতে কি হচ্ছে স্বাধীনতা পাওয়ার জন্য এত ত্যাগ, তো এই বিষয়টাই কি হচ্ছে আমাদের রিলেভেন্ট বা দুই জায়গায় সাদৃশ্য, এটা লিখে দিলেই হবে। তারপর দেখো আমরা দেখি উদ্দীপকে মায়ের উক্তিটিতে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার কবির আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে। এখন মায়ের উক্তিটা আমরা একটু দেখি কি বলতেছে, যে দেশের জন্য জীবন উৎসর্গ করা গৌরব ও সম্মানের, সকলের ত্যাগের বিনিময়ে দেশ একদিন স্বাধীন হবে। ওকে দেখো আমাদের কবি কি চেয়েছেন, কবি চেয়েছেন যে সব কিছু আমাদের যাই হয়েছে না, যা হওয়ার হয়ে গেছে অলরেডি, এখন আমাদেরকে কি দরকার, স্বাধীনতা দরকার, মানে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা। এখানে দেখতে পাচ্ছি যে বস্তি ছাত্রাবাস সব কিছু উজাড়, গ্রামের পর গ্রাম তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, সকিনা বিবির কপাল ভেঙে গেছে, স্মৃতির সিঁদুর মুছে গেছে হরিদাসের, তার মানে হচ্ছে তার স্বামী মারা গেছে। ওকে, অবুঝ শিশুর বাবা মা মারা গেছে, সে হচ্ছে তার বাবা মার লাশের উপর কি করতেছে, হামাগুড়ি দিচ্ছে। তারপর ছিল যে আমাদের আরও কিছু করুণ করুণ ঘটনা ঘটে গেছে। সো এই সমস্ত ত্যাগ ছিল কি স্বাধীনতার জন্য। সো এই ত্যাগগুলো যদি আমরা না দিতাম বা আমরা যদি সাহসিকতার সাথে আমরা যদি প্রতিরোধ না গড়ে তুলতাম, তাহলে তো আমরা স্বাধীনতা পেতাম না। ঠিক আছে, তো উদ্দীপকেও সেম কথা বলা আছে যে এই রকম ত্যাগ মানে হচ্ছে অমিতের মতো যারা ত্যাগ স্বীকার করেছে তাদের মাধ্যমেই একদিন কী হবে, দেশটা স্বাধীন হবে। সো আমরা এই জায়গাতে দুইটাকে অ্যালাইন করতে পারি, তারপর তুমি জাস্ট তোমার অ্যান্সারটা গুছিয়ে লিখে দিবা। ঠিক আছে, এখন দেখো প্রশ্ন ৩, রামায়ণের রচয়িতাকে। ফাইন, এটা দারুণ একটা প্রশ্ন। রামায়ণের রচয়িতা হচ্ছে মহর্ষি বাল্মীকি। বানানটা একদম ক্লিয়ারফুলি, মানে কি বলবো, এই বানানটা অনেকেই ভুল করে, যে বাল্মীকি বানানটা, হ্যাঁ এটা ভালো করে মনে রাখা লাগবে। দেখো বসেক কবিতায় কি প্রসঙ্গে রাজা সুলেমানের কথা বলা আছে। দেখো বসেক কবিতায় যখন বাতাসের কথা বলা ছিল, যে বাতাস হচ্ছে বা কালবৈশাখী জ্বর হচ্ছে কাইন্ড অফ কি করে গরিবদেরকে তারা হচ্ছে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে, বাট ধনীদের কিছু করতে পারে না। এখানে সুলেমানের কথা বলা আছে। সুলেমান ছিল কি একজন মহান একজন ইসলামিক দৃষ্টিকোণ থেকে তিনি হচ্ছে অনেক বড় একজন শাসক ছিলেন এবং একজন আল্লাহর খুব প্রিয় পাত্র ছিলেন, এবং তিনি কি করতেন বাতাসের মাধ্যমে তিনি বাতাসকে তিনি নিয়ন্ত্রণে রাখতে পারতেন, এই সমস্ত ব্যাপার স্যাপার ছিল। হ্যাঁ, এবং তিনি ছিলেন অত্যন্ত সুবিচারী এবং কি আবার ধরো ক্ষমতাশালী রাজা, এটা বলতে পারো। এবং বলতেছে যদি রাজা সুলাইমান থাকতো তাহলে বাতাসকে এই ধরনের অন্যায় করতে পারতো কিনা, এটা হচ্ছে মূল কথা। যে বাতাস যে কেবলমাত্র গরিবদের ক্ষতি করতেছে বাট ধনীদের কোনো কিছু করতে পারতেছে না, যদি সুলাইমান বেঁচে থাকতেন তাহলে কি এই বাতাসটা এই অন্যায় কাজটা করতে পারতো কিনা, এটা হচ্ছে মেইন পয়েন্ট। ঠিক আছে, তিনি কি করতেন তখন বাতাসকে তার কাছে জবাবদিহি করতে হতো, এটা হচ্ছে বেসিকলি মূল পয়েন্ট। তুমি জাস্ট লিখে দিবা তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, এত বেশি করা লাগবে না, এলাবোরেট করা লাগবে না। এখন দেখো গ নাম্বার আমাদের আগেই কী করতে হবে, উদ্দীপকে বর্ণিত ঘূর্ণিঝড়ের ভয়াবহতার সাথে বৈশাখ কবিতার কী সাদৃশ্য খুঁজে পাওয়া যায় ব্যাখ্যা করো। আমাদের হচ্ছে সাদৃশ্য খুঁজে বের করা লাগবে, মিল খুঁজে বের করা লাগবে। তো চলো আমরা একটু পড়ি। সর্বগ্রাসী আইলা একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, এর ক্ষয়ক্ষতির চিহ্নগুলো সুন্দরবন সংলগ্ন কয়রার উপকূলভাসী আজও বয়ে বেড়াচ্ছে। এটি ঘূর্ণিঝড়ের মতো শক্তিশালী ছিল যা সব কিছু তছনছ করে ফেলেছিল। আইলা যখন আসে তখন বাতাসের তীব্রতা এত বেশি বেড়ে গিয়েছিল যে ঘরবাড়ি গাছপালা রাস্তাঘাট সব কিছুই ধ্বংস, মানুষের প্রাণ ফসল জীবিকা সব কিছুই নিঃশেষ হয়ে গিয়েছিল এই দুর্যোগের কারণে। সাধারণ মানুষ, ওকে আমরা লাইন এখানে পেয়ে গেছি, সাধারণ মানুষ বিশেষ করে কৃষক আর নিম্ন আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা একদিকে প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করেছিল, অন্যদিকে জীবন পুনর্গঠনে হিমশিম খাচ্ছিল। দেখো বেসিক্যালি আমরা কি পাচ্ছি, সমাজের নিম্ন স্তরের মানুষ, শ্রমজীবী মানুষদেরকে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে এই আইলাটা। ঠিক আছে, তাহলে কি সাদৃশ্যটা কি, সাদৃশ্য হচ্ছে দরিদ্র মানুষের উপর তাদের যে একটা নেগেটিভ প্রভাব, এইটাই জাস্ট তুমি বলে দিবা। তাহলে মূল কথা হচ্ছে তো বিধ্বংসী, মোট কথা হচ্ছে বিধ্বংসী রূপে সাদৃশ্য পাওয়া যায় দুই জায়গা থেকে, একটা যে প্রকৃতির একটা বিধ্বংসী রূপ তার সব কিছু ধ্বংস করে দিবে এরকম বিষয়ে সাদৃশ্য পাওয়া যায়। তাহলে আমরা জাস্ট বলে দেবো কবিতা অনুসারে কি, কবিতা অনুসারে বলে দেবো বৈশাখ কবিতা কী দেখতে পাচ্ছি, কালবৈশাখী জ্বর গরিবদের, মানে বিশেষ করে হচ্ছে একটা লাইন দ্বারা আমরা এটা সবচেয়ে বেশি এক্সপ্লেন করতে পারবো যে
দরিদ্র মাঝির বা গরিব মাঝির পাল ছিঁড়ে গিয়েছে। ঠিক আছে? তাহলে দেখো এইখানেও কি করা হচ্ছে? এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিধ্বংসী রূপ হিসাবে আমরা পাচ্ছি যে সাধারণ মানুষ বিশেষ বিশেষ করে কি কৃষক এবং নিম্ন আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো ২ জায়গাতে আমরা কি পাচ্ছি? ক্ষতি করতেছে বাট কাদের? নিচু নিচু না এটা এভাবে বলতে পারি নিম্ন আয়ের মানুষ বা গরিব মানুষ, হ্যাঁ? বা খেটে খাওয়া মানুষ তাদের সবচেয়ে বেশি কি ক্ষতি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। বাট ধনী যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। হ্যাঁ? তাহলে বেসিক্যালি যদি আমরা কমন পয়েন্টটা হচ্ছে বিধ্বংসী রূপ, তারপর জাস্ট এক্সপ্লেইন করে দিবা যে কবিতায় এইরকম বিধ্বংসী রূপ দেখতে পেয়েছি আর উদ্দীপকে এরকম দেখতে পেয়েছি। এখন দেখো আমরা শেষেরটা দেখি। উদ্দীপকটি ভূষেক কবিতার পূর্ণাঙ্গ ভাবকে ধারণ করেছে বলে মনে করো? আম বিশ্লেষণ করো। এখন দেখো, এখন তোমার ১ম এ একটা সিদ্ধান্ত নিতে হবে ভাবটা কি প্রকাশ করছে কিনা। আমরা একটু দেখি যে উদ্দীপকে দুর্যোগের কারণে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ যে দুর্বিষহ জীবনযাপন করতে হয় তা পাঠ্য কবিতার সাথে পূর্ণাঙ্গভাবে ফুটে উঠেছে। আমরা ২ জায়গায় দেখতে পাচ্ছি যে কি খেটে খাওয়া মানুষদের জীবনটাকে হেল করে দিচ্ছে হচ্ছে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ। বিশেষ করে বসে কবিতাও দেখতে পাচ্ছি আর উদ্দীপকেও আমরা কি দেখতে পাচ্ছি। ঠিক আছে? তাহলে এই ২ টা জিনিস তুমি ২ জায়গাতে এক্সপ্লেইন করবা। তারপর উপসংহারে কি আসবে দেখবা উদ্দীপক ও বসেক তুমি জাস্ট বলে দিবা উদ্দীপক ও বসেক কবিতায় প্রাকৃতিক দুর্যোগের দুর্বিষহ ভয়াবহতার শিকার সবচেয়ে বেশি হয় শ্রমজীবী মানুষ, এটা আমরা বারবারই বলতেছি। আর ধনীরা হচ্ছে এর প্রভাব থেকে সম্পূর্ণ তারা কি থাকে দূরে থাকে, তাদের কোনো কিছুই করতে পারে না। আর পরগাছা প্রস্তুত করতে হলে প্রাকৃতিক দুর্যোগ তাদের কোনো ক্ষতি করতে পারে না। একই কথা ঘুরে ফিরে। মোট কথা হচ্ছে খেটে খাওয়া মানুষদের ক্ষতি করে বাট হচ্ছে যারা হচ্ছে আপার ক্লাস বা অবৈধভাবে টাকা পয়সা আর্ন করে বা উপার্জন করে তাদের কোনো কিছু করতে পারে না তারা। সো এই ২ টা বিষয় কি উদ্দীপক কবিতা ২ জায়গায় বলা আছে। সো তারা হচ্ছে কি সম্পূর্ণ মনোভাব ধারণ করতেছে। ওকে? এটা ছিল আমাদের হচ্ছে ৩ নাম্বার প্রশ্ন। এখন আমরা ৪ নাম্বারে চলে যাব। দেখো ৪ নাম্বারে কি চাচ্ছে? বিস্তর জোনাকি কোথায় দেখা যায়? বাঁশবাগানে। এটা দেখো এটা একটা কমন সেন্স যারা হচ্ছে গ্রামে থাকো, জোনাকি পোকা ওরা নরমালি বাঁশঝাড় বা ঝোপঝাপ এখানে বেশি পাওয়া যায়। কিন্তু আমরা একদম পাবো যে বাঁশবাগানে। কবিতায় লেখা ছিল বাঁশবাগানে কি বিস্তর জোনাকি দেখা যায়। আচ্ছা, জমিলার মার রান্নাঘর শূন্য খাকা কেন? শূন্য খাকা, রান্নাঘর শূন্য মানে এখানে কোনো ইনগ্রিডিয়েন্টস নাই। ইটস মিনস এটা তো বোঝায় যে তার এখানে কি নাই, রান্নাঘরটা একদম শূন্য। শূন্য বলতে সে দরিদ্র, দরিদ্র থাকার কারণে তার রান্নাঘর শূন্য। যদি সে দরিদ্র না হতো তাহলে অবশ্যই তার রান্নাঘরটা চাল, ডাল, মসলা এই সমস্ত ব্যাপার দিয়ে অনেক কিছু দিয়ে তার কি ভরা থাকতো। তাহলে কি আমরা জাস্ট বলে দেবো যে গরিব অভাবী শ্রেণীর প্রতিনিধি জমিলার মা তার রান্নাঘর সাধারণত শূন্য থাকে কারণ রান্না করার উপাদান তাদের নেই। কি রান্না করবে? এটা তো নাই, খাকা করতেছে। আচ্ছা, যেহেতু রান্না করা হয় না তাই কি খাবার খাওয়া ওঠে না, যেহেতু রান্না করা হচ্ছে না খাবার খাওয়া তো আরও দূরের কথা, এটা তো হচ্ছেই না। তাই থালা বাসনও শুকনা থাকে এবং দরিদ্রের কারণেই জমিলার মার এই অবস্থা। বেসিক্যালি তুমি জাস্ট বলে দিবা দারিদ্রতার কারণে বা দরিদ্রতার কারণে জমিলার মায়ের রান্নাঘর শূন্য। আর যেহেতু শূন্য রান্নাবান্না হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না তাই কি এগুলো শুকনো। হ্যাঁ, বেসিক কথাটা বলে দিবা। আচ্ছা, এখন ঘ নাম্বার বলতেছে কি উদ্দীপকের মর্মার্থ কোন দিক দিয়ে আমি কোনো আগন্তুক নই কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে আমাদের একটা কমন একটা পয়েন্ট খুঁজে বের করা লাগবে উদ্দীপকের সাথে কবিতার। আমরা উদ্দীপকটা একটু পড়ি দেখো। আমার পূর্বপুরুষেরা কৃষক ছিলেন, তাই আমার গায়ে মাটির গন্ধ। আমার স্বজনেরা জেলে ছিলেন, তাই আমার গায়ে মাছের সুবাস মাখানো। আমার স্বজাতিরা ছিলেন গৃহহীন উদাসী প্রতীক। তারা হেঁটেছেন গায়ের সরু পথ দিয়ে। আমার আত্মীয়রা অভাবী ছিলেন, তাই আমার দেহে দারিদ্র্যের স্পষ্ট ছাপ দেখা যায়। তবু আমার গর্ব যে আমি এখানকার মানুষ, আমি এখানে নতুন কেউ নই। দেখো, তার মানে ২ জায়গাতে কি বলতেছে? আমরা কবিতায়ও দেখতে পাচ্ছি আমাদের লেখক বারবার বলতে চাচ্ছেন তিনি কোনো আগন্তুক নয়, এখানকার মানুষ। আর উদ্দীপকও দেখতে পাচ্ছি কি তিনিও কি আগন্তুক নয়, এখানকার মানুষ। তাহলে কমন পয়েন্টটা আমরা কোথায় পাই? দেখো, অতীত বৈচিত্র্যময় কাজ নিয়ে গর্ব করার দিক থেকে আমি কোনো আগন্তুক নই কবিতার সাদৃশ্য। সে বলতেছিল যে আমার জমিলার মা এখানকার আমার পরিচিত। তারপর হচ্ছে আরও কাহিনী ছিল। এর মধ্যে একটা ছিল যে লাঙলের কাহিনী বা জমি চাষ করার কাহিনী। সো এইখানেও দেখো এইখানেও কি বলা আছে? এখানেও কি এই কথাগুলো বলা আছে যে দেখো এই যে তার হচ্ছে এই যে গায়ে সরু সরু পথ দিয়ে হাঁটতেছে। তার হচ্ছে মাছের সুবাস মাখা আছে তার গায়ে। তার যেহেতু জেলে ছিল, তাছাড়া দেখো স্বজাতিরা ছিল কি উদাসী প্রতীক। তাই কি গায়ের সরু পথ আর আমার আত্মীয়রা ছিল অভাবী।
তাই কি তার দেহে এখনো কি দারিদ্র্যের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে। সো আমরা বলতে পারি ২ জায়গাতেই কি তারা অতীতে কিছু কাজ করেছে, এখনো এগুলোর কি এক্সপেরিয়েন্স তাদের আছে। সো আমরা বলে দিব অতীত বৈচিত্র্যময় কাজ নিয়ে গর্ব করার দিক থেকে যে আমি কাজটা করেছি কিন্তু আমি আমার রুটকে কি এখনো কি ভুলি না বা ভুলার কোনো ইচ্ছাও নাই। এইটা হচ্ছে মূল বিষয়। জাস্ট ২ জায়গায় এটা লিখে দিবা। ২ খান থেকে রেফারেন্স নিয়ে অ্যান্সারটা করে ফেলবো। আচ্ছা, এখন আমরা দেখো শেষে যাই। আমার শরীরে মাছের সুবাস মাখানো। উক্তিটি আমি কোনো আগন্তুক নই কবিতার আলোকে বিশ্লেষণ করো। ওকে দেখো। এখন তার হচ্ছে শরীরে কি আছে যে মাছের সুবাস মাখানো। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে সে আগে কি তার হচ্ছে জেলে ছিল তার পূর্বপুরুষরা। এজন্য তার শরীরে এখনো কি পাওয়া যাচ্ছে? মাছের গন্ধ পাওয়া যাচ্ছে। আর আমরা কবিতায়ও দেখতে পাচ্ছিলাম যে তার শরীরে কি আছে? মাটির গন্ধ বা লাঙলে যদি তুমি এখনো গন্ধ নাও তাহলে তার শরীরের গন্ধ তুমি ওখানে পাবা। তাহলে আমরা জাস্ট এটা লিখব যে উক্তিটি আমি কোনো আগন্তুক নই কবিতার মাটি মানুষের সঙ্গে গভীর সম্পর্কের ভাবটিকে সমর্থন করে। এক কথা হচ্ছে মাটি এবং মানুষের সাথে যে মানুষের একটা আত্মিক সম্পর্ক থাকে, জন্মভূমির প্রতি যে একটা টান থাকে, এটাই ২ জায়গায় কি দেখানো হয়েছে। বেসিক্যালি হচ্ছে কবির এখান থেকে কবিতা থেকে রেফারেন্স নিয়ে আসবা। যেমন লাঙলের কথাটা বলে দিবা। তাছাড়া হচ্ছে তোমার হচ্ছে এখানকার হচ্ছে আরো কি ছিল? জমিলার মার রান্নাঘরের কথা। এই সমস্ত একটু নিয়ে আসতে পারো। নিয়ে জাস্ট একটু এক্সপ্লেইন করে দিবা। এত বেশি এক্সপ্লেইন করতে হবে না। ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। আর যখন শেষে আসবা জাস্ট এভাবে শেষটা করে দিবা যে বিষয়টি ফুটে উঠছে তা হলো দেশের প্রকৃতি এবং মানুষের সাথে কবির ঘনিষ্ঠ সম্পর্ক। ঠিক আছে? উদ্দীপককে আমরা দেখতে পাচ্ছি। কবিতায় এই ৩ টা জিনিস অনেক স্পষ্টভাবে ফুটে উঠেছিল। যেটা হচ্ছে দেশের প্রকৃতি আর হচ্ছে মানুষ। দেশটার সাথে তার অনেকটা ভালো সম্পর্ক যেমন আমি কোনো আগন্তুক নই। তার মানে এই দেশের সাথে তার সম্পর্ক। আর দেশের প্রকৃতি ওই যে লাঙল, জমি চাষ দেওয়া এরকম ব্যাপার-স্যাপার ছিল। আর দেশের মানুষ বলতে কি জমিলার মার কথা বলা আছে, হ্যাঁ? এই সমস্ত ব্যাপার-স্যাপার। তাহলে এইগুলো আমরা উদ্দীপকও দেখতে পাচ্ছি। সো আমরা বলতে পারি যে আমাদের মেইনলি হচ্ছে আ মাটি মানুষের সঙ্গে যে গভীর সম্পর্ক এই দিকটা হচ্ছে ২ জায়গায় অ্যালাইন করতেছে। ওকে? বা ভাবটিকে সমর্থন করতেছে। ঠিক আছে? এটা ছিল আমাদের ৪ নাম্বার। এখন হচ্ছে তোমাদের এখন প্রশ্নগুলো হচ্ছে সহপাঠ থেকে আসতেছে। সহপাঠে তো তোমাদের ২ টা করে প্রশ্ন থাকে এবং সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। আর এইখানে যেহেতু তোমাদের ছিল হচ্ছে উপন্যাসটা, তো উপন্যাসটা অনেক সুন্দর। মুক্তিযুদ্ধ রিলেটেড। আগে ছিল অন্য একটা উপন্যাস। নতুন বই এটা চেঞ্জ করা হয়েছে। দেখো, বিপদের সময় নিজ গোত্রের মানুষের কথাই ১ম মনে পড়ে। দেখো, তোমার গোত্রের মানুষের সাথে তোমার যাই হোক না কেন, বিপদ যখন আসবে তুমি কিন্তু ফার্স্ট হচ্ছে তোমার কাছের মানুষ যারা আছে তাদের কাছে কি আগে চলে যাবা বা তাদেরকে আগে সংবাদটা দিবা। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? আমরা জানি যে হুমায়ূন আহমেদ যে ১৯৭১ সাল যে উপন্যাসটা লিখছে সেখানে নীলগঞ্জ একটা জায়গার নাম ছিল। এটা আমরা সবাই জানি। এখানে মিলিটারি বাহিনী আসছে। তারপর মিলিটারি বাহিনী আসার একটা মোমেন্টে একজন বুড়ি ছিল, হ্যাঁ? বুড়ি কি উম এই বিষয়টা দেখতে পাচ্ছে। সে সে কি দেখার পর তার মধ্যে অনেক চিন্তা হচ্ছে যে আমি কাকে ফার্স্ট এ নিউজটা দিব? যে মিলিটারি গ্রামে প্রবেশ করেছে। তারা অনেক খারাপ কিছু করবে। তো সে চিন্তা করল যে আমার গ্রামের মানুষ বা আমার জাতি আমার সাথে যাই করুক না কেন, তার ছেলেকে কি মেরে ফেলছিল, হ্যাঁ? এটা আমরা জানি। ঠিক আছে? তারপরেও তিনি কি ১ম কোথায় গেছে? ১ম হচ্ছে কৈবর্তপাড়ায় গেল। ঠিক আছে? দেখো, কৈবর্তরা আমরা দেখতে পেয়েছিলাম যে তার ছেলেকে মেরে ফেলছিল। তারপরও তার স্বজাতি হওয়ার জন্য তিনি কি ১ম কৈবর্তদেরকে কি তিনি ১ম নিউজটা দিলেন যে মিলিটারি গ্রামে আসছে। তো এইটাই বোঝানো হয়েছে যে পরিস্থিতি যাই হোক, স্বজাতি আমার সাথে যাই করুক না কেন, যতই বিশ্বাসঘাতকতা করুক, আমাকে যতই অত্যাচার যাই করুক, নির্যাতন করুক, আমি শুরুতে গিয়ে আমার জাতিদেরকে কি ১ম নিউজটা দিব। এইটাই বোঝানো হয়েছে। ঠিক আছে? এই যে যদিও এইখানে হচ্ছে মেইন লাইন। যদিও কৈবর্তরা তার ছেলের খুনের বিচার করেনি, এমনকি তাকে পাড়ায় ঠাঁই দেয়নি, তবুও সংকটের মুহূর্তে বুড়ির মনে হয় তার গোত্রের মানুষদেরই আগে সতর্ক করা উচিত। এই মনস্তাত্ত্বিক টানাপোড়েনে কি বলতেছে টানাপোড়েনে বুড়ির চরিত্রের গভীরতা ও মানবিক দিকটিকে উজ্জ্বল করে তোলে। তুমি জাস্ট এইটা হচ্ছে বেসিক পয়েন্ট। এই লাইনটা কিন্তু তোমাকে এড করতেই হবে। নতুবা তোমার এখানে মার্কসটা আসবে না তেমন বেশি। একটা অ্যান্সার যখন একটা প্রশ্নের করবা, এটার মধ্যে কিছু প্রশ্ন হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট, কিছু হচ্ছে খুবই ফ্ল্যাট। তুমি ইম্পোর্টেন্ট ক্লুগুলো যদি বাদ দাও তাহলে কিন্তু মার্কস কমে আসবে। বাট যেগুলো হচ্ছে জাস্ট হচ্ছে বিল্ড আপ করার জন্য প্রশ্ন অ্যান্সারটা বিল্ড আপ করার জন্য যেইগুলো দেওয়া দরকার এগুলো তুমি যদিও ক্ষেত্র বিশেষে স্কিপ করতে পারো, সেক্ষেত্রে তেমন বেশি মার্কস পাওয়ার ক্ষেত্রে তেমন বেশি এফেক্ট করবে না। ওকে? তো তবে এই পয়েন্টগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নের অ্যান্সারে। তারপর দেখুন ১৯৭১ উপন্যাসের রফিক চরিত্রটি মুক্তিকামী বাঙালি সেনাদের প্রতিনিধি
আচ্ছা, এখন হচ্ছে দেখো রফিকটা কি বাঙালি সেনাদের মুক্তিকামী বাঙালি সেনাদের প্রতিনিধি করে এই কথাটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করো। এখন কি রফিক কি? রফিক ছিল একটা উপন্যাসটা যদি তোমরা পড়ে থাকো তাহলে জানবা যে রফিক ক্যারেক্টারটা প্রথমে কি করতেছিল, যে পাকিস্তানের যে মেজর ছিল, মেজর হচ্ছে এজাজ, তার সহযোগী হিসেবে নীলগঞ্জ গ্রামে কি উপস্থিত হয়। প্রথম দিকে নর্মালি আমরা একদম সরল কথায় বলতে পারি যে রাজাকার বা আলবদর আল শামস যে বাহিনীগুলো ছিল, মূলত হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী তো এই দেশের তেমন কোনো কিছু চিনতো না, কোথায় কি আছে না আছে। সো এইগুলো দেখানো বা তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য কিছু কি মানে শান্তি কি বলবো, এটা হচ্ছে রাজাকারই বলে দিই, যে এরকম লোক ছিল। তারা কি করতো, কোথায় মুক্তিযোদ্ধারা আছে, কোথায় হচ্ছে কি আছে না আছে সমস্ত খবর তারা দিত। তারা হচ্ছে তাদেরকে গাইডলাইন করতো যে এইভাবে এইভাবে যাও। হ্যাঁ, তো আমরা দেখতে পাই যে রফিক, এক্ষেত্রে রফিক প্রথম দিকে পাকিস্তানিদের সহযোগী থাকলেও গল্প যখন আস্তে আস্তে খুব একটা মাঝে বা শেষের দিকে আমরা এসে দেখতে পাই যে রফিকের ভিতর আস্তে আস্তে দেশপ্রেমের কি একটা অনুভূতি তার ভিতর জাগ্রত হয় এবং সে বুঝতে শুরু করে যে পাকিস্তানি বাহিনী শুধু আমাকে প্রয়োজনে ইউজ করতেছে, আমার যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আমার কি হবে, আমাকে তারা ছুঁড়ে ফেলে দিবে। তারই যে তারপর তার এই চিন্তা ভাবনার ফলে কি তার চরিত্রে বা তার হচ্ছে চারিত্রিক কিছু পরিবর্তন চলে আসে। আর সেটা কি হচ্ছে মেজর এজাজ কি সেটা বুঝতে পারে যে না, সামথিং রং, মানে হচ্ছে ওই রফিকের মধ্যে কিছু একটা দুর্বলতা কাজ করতেছে। সো সে সেটা বোঝার পর কি করে রফিককে সে হচ্ছে ধরে বা তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি এরকম মুক্তিযোদ্ধাদের সাথে আঁতাত আছে কিনা বা তুমি কি এরকম বিষয় কি কিছু জানো কিনা। তখন দিন শেষে সে কি করে, সে এগুলো কি স্বীকার করে নেয় এবং তাকে কি অনেক বড় একটা শাস্তি দেয় এবং মেরে ফেলে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মূল পার্ট। মূল বিষয়টাই হচ্ছে কি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম দিকে যদিও সে কি বিট্রে করা শুরু করে কিন্তু শেষের দিকে একদম উপন্যাসের শেষের দিকে বা মাঝখানে আমরা এসে দেখতে পাই যে তার মধ্যে একটা কি দেশপ্রেমের অনুভব জাগ্রত হয় এবং সে দিন শেষে কি একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করে। সো আমরা বলতে পারি যে সেনাদের প্রতিনিধি সে করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, এই ছিল হচ্ছে আমাদের ১ আর ২। এখন দেখো আরও একটা প্রশ্ন আছে উপন্যাস থেকে, সেটা হচ্ছে খুনের বিচার করতে মেজর এজাজ এতটা মানে আগ্রহী হয়েছিল কেন? আমরা জানি যে যে বুড়ি ছিল সে কি তার ছেলের খুনের বিচারটা কি মেজর এজাজের কাছে দিয়েছিল। ওকে, তাহলে তোমার প্রথম অ্যান্সারটা কি দিবা, মানে জ্ঞানমূলক অ্যান্সারটা হবে এমন: নিজেকে ন্যায় বিচারক হিসাবে দেখানোর পাশাপাশি গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে মূলত হচ্ছে সে তার ইচ্ছাই ছিল যে আমি এখানে কি করব, এমন কিছু একটা কাজ করব যেন গ্রামবাসীর কেউ কখনো সাহসী করবে না যে আমাদের বিরুদ্ধে যাওয়ার। ঠিক আছে, এই জন্য বুড়ি যখন তার কাছে কি দিল, বিচার দিল যে তার ছেলেদেরকে কি কৈবর্ত গ্রামে তাকে কি হত্যা করা হয়েছে। সো সে প্রথমেই কি করলো, তাদের যে দুই ভাই ছিল, হ্যাঁ, এই যে দেখো এখানে একদম খুব সুন্দর ছিল যে সে প্রথমেই হচ্ছে সম্মানিত দুই ব্যক্তি মসজিদের ইমাম আর হচ্ছে স্কুল মাস্টার আজিজুর রহমানকে সে ডেকে পাঠায় এবং তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে, এটা আমরা দেখতে পেয়েছি। তারপর হচ্ছে দেখো এই যে সে জানে যে কৈবর্ত পাড়ার ব্যাপারে গ্রামের অন্যরা কি সাধারণত কি নাক গলায় না। তাই বিচার প্রক্রিয়ার নামে ভয়ের রাজত্ব কায়েম করতে মনা কৈবর্তকে প্রকাশ্যে, যে মনা এবং তার ছোট ভাই, হুম, আমরা দেখতে পেয়েছিলাম যে কি মানে দিনের আলোতে তাদেরকে কি গুলি করে মারা হয়। তো এই রকম সিচুয়েশন ক্রিয়েট করার মাধ্যমে সে কি করতেছে, সবাইকে ভয় দেখাচ্ছে যে তোমরা যদি আমাদের বিরুদ্ধে যাও তাহলে তোমাদের অবস্থাটাও তাদের মতো হবে। ওই যে তোমার হচ্ছে মসজিদের ইমাম আর হচ্ছে স্কুল মাস্টার আজিজুর রহমান অথবা মনা কৈবর্ত, তুমি যাদের কথাই বলো না কেন, তোমরা যদি আমাদের বিরুদ্ধে চলে যাও তোমাদের অবস্থাটা এইরকম হবে। মূলত হচ্ছে আতঙ্ক সৃষ্টি করার জন্য এবং নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তিনি এই কাজগুলো করেছিলেন। আচ্ছা, এখন দেখো কি বলতেছে, নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি। ওকে, এটা প্রতিচ্ছবি হওয়ার কথা। মূল কথা হচ্ছে যে নীলগঞ্জ যে গ্রামটা আছে সেটা কি বাংলাদেশের হোল বাংলাদেশের চিত্রটা কি ধারণ করে ১৯৭১ সালে যা যা পুরো বাংলাদেশে হয়েছিল সেটা কি নীলগঞ্জের মধ্যে আমরা দেখতে পাই কিনা, এটা হচ্ছে মূল কথা। তবে দেখো আমরা জাস্ট হচ্ছে আমরা জানি যে নীলগঞ্জ গ্রামে প্রথম কি হয়েছিল, নীলগঞ্জের মানুষ প্রথম হচ্ছে মেজর এজাজ আসে, তারপর সে কি করে এখানকার মানুষের মধ্যে সে আতঙ্ক সৃষ্টি করে। আতঙ্ক সৃষ্টি কীভাবে করে, ও হচ্ছে ওই বুড়ির বিচারের মাধ্যমে সে তার ছেলের হত্যার জন্য কি প্রথম হচ্ছে মনা কৈবর্তকে সে হচ্ছে মেরে ফেলে, তার ছোটো ভাইকে মেরে ফেলে।
স্কুল মাস্টার সাথে যখন আরেকটা মেয়ের একটু সম্পর্ক সে বুঝতে পারে, তখন ওই মেয়ের সামনে ওই স্কুল মাস্টারকে উলঙ্গ করে, কিন্তু স্কুল মাস্টারকেও দিন শেষে সে মেরে ফেলে। তারপর আমরা দেখতে পাই যে নীলু সেনের কথা বলা আছে, যে অনেক অনেক কথা বলা আছে, ঠিক আছে? তাহলে তুমি জাস্ট এভাবে বলে দিবা যে তাহলে কি আহ, এই ঘটনাগুলো কি করতেছিল, পুরো বাংলাদেশে পাকিস্তানি বাহিনী কি করতেছিল, আর সেম ঘটনাগুলো পুরো বাংলাদেশেই হচ্ছিল যখন মুক্তিযুদ্ধকালীন সময়ে। পুরো বাংলাদেশে কি পাকিস্তানি বাহিনী এই রকমভাবে হত্যাকাণ্ড চালাইছিল। তারা সবাইকে নির্যাতন অত্যাচার, মানে যেখানে যারে পেতো তাকে তারা কি মেরে ফেলার চেষ্টা করতো বা অত্যাচার নির্যাতন করতো, শুধু শুধু ব্লেম দিয়ে তাদেরকে নির্যাতন করতো। সো আমরা দেখতে পাচ্ছি সেম কাজগুলো কি হচ্ছে আমাদের এই নীলগঞ্জে হচ্ছে। আবার এভাবে বলতে পারি, নীলগঞ্জে যে যে কাজগুলো হয়েছিল পুরো বাংলাদেশেও কি সেম সেম কাজ, মানে সেম কাজে তারা কি করতেছিল বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘটতেছিল। সো এই দিক থেকে আমরা বলতেই পারি যে এটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি, পুরো বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি। ঠিক আছে? সো এইভাবে তুমি জাস্ট একটু লিখে দিবা, মানে দুই একটা ক্লু হচ্ছে সামঞ্জস্য দেখানোর চেষ্টা করবা, তাহলেই তোমার অ্যান্সারটা একদম পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে? সো এই তো ছিল আমাদের সেট এ এর সলিউশন। এখন হচ্ছে আমরা সেট বিতে মুভ করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেট বি। তো আমরা শুরুতেই হচ্ছে সেট বির এমসিকিউ থেকে শুরু করব। এখন দেখো এমসিকিউতে আমরা একটু দেখি প্রথমে কি আছে। 4 নম্বর। ওকে, আমি কোনো আগন্তুক নই কবিতার কোন পাখির নাম পাওয়া যায়? এখানে যে পূবের পুকুরে লেখা ছিল যে মাছরাঙা পাখির কথা এখানে বলা আছে, একদম ইজিলি পারফেক্টলি তোমরা এখানে পাবা। আমি কোনো আগন্তুক নই কবিতার কবির সামনে কি, একদম শেষের দিকে বলা ছিল দুদু নদীর কিনারা। ঠিক আছে? তাহলে দুদু নদীর কিনারা কোথায় আছে? ডি নাম্বারে। তারপর দেখো আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কতবার আমি কোনো আগন্তুক নই কথাটি উচ্চারণ করেছেন? তোমরা যে কবিতাটা পড়ো এই রকম লাইন, যে সমস্ত কবিতায় কিছু লাইন রিপিট মানে বারবার আসতেছে, তখন একটু জাস্ট কাউন্ট করে রাখবা আর একটু মনে রাখার চেষ্টা করবা, কারণ এগুলো থেকে প্রশ্ন চলে আসে। ঠিক আছে? তাহলে আমরা দেখবো যে এটা 4বার আমি কোনো আগন্তুক নই এই লাইনটা 4বার কবি এখানে বলেছেন পুরো কবিতায়। ঠিক আছে? তাহলে এখন আমাদের 4 নাম্বারে যেতে হবে। দেখো মুঞ্জরি শব্দের অর্থ কি? মুঞ্জরি শব্দের অর্থ হলো মুকুল। ঠিক আছে? মুকুল তো বুঝো যে আমের মুকুল বলা হয় না, যে আম ধরার আগে যেটা মানে আমের শুরুর দিক যে অবস্থাটা থাকে সেটাকে মিন করা হয়, সেটা হচ্ছে মুকুল। ঠিক আছে? দেখো ছুটির দিন দুপুরে কবিতার বইটি কার লেখা? এটা হচ্ছে আহসান হাবীবের। আহসান হাবীবের যখন তোমরা কবি পরিচিতি পড়বা তাহলে এটা একদম ইজিলি তোমরা পেয়ে যাবা। এটা হচ্ছে আহসান হাবীবের এখানে লেখা ছিল। তারপর দেখি আমরা কি আছে। কবি আহসান হাবীব কোন জেলায় জন্মগ্রহণ করেন? তিনি হচ্ছে পিরোজপুর জেলায়। কোথায় আছে দেখো একে। তারপর হচ্ছে আমি কোনো আগন্তুক নই এই কবিতায় বৃহদার্থে জমিলার মাকে, জমিলার মা ছিল শূন্য রান্নাঘর ছিল জমিলার মা, তাহলে সে কি দরিদ্র শ্রেণীকে প্রতিনিধি করতেছে? তাহলে দেখো এটা কোথায় দেওয়া আছে, একদম আমাদের ডি নাম্বারে, এখানে অপশনে ডি হবে। অভাবী শ্রেণীর মানুষের প্রতিনিধি করতেছে, তার রান্নাঘরটা ছিল শূন্য খাকা। আমি কোনো আগন্তুক নই কবিতায় কদম আলীর ক্লান্ত চোখের আধার বলতে কি বোঝানো হয়েছে? ক্লান্ত চোখের আধার বলতে বুঝো, এখন জাস্ট বোঝার চেষ্টা করো। যে এখানে একটা লাইন ছিল অকাল বার্ধক্যে নত কদম আলীর ক্লান্ত চোখের আধার। ঠিক আছে? তাহলে কি আমরা দিব বার্ধক্যের চোখ, মানে অনেক বেশি কি বৃদ্ধ হয়ে গেছেন উনি। অকাল বার্ধক্য আবার মানে বয়সের দিক থেকে বৃদ্ধ হয়নি, বয়স কম, বাট তিনি কি ধরো অনেক কাজের প্রেশারে তিনি কি মানে তার বডি স্ট্রাকচার ভেঙে গেছে। ওকে, আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির ফুটে উঠেছে কি? দেশের প্রতি টান, হ্যাঁ এটা অবশ্যই আছে। আত্মপরিচয়, হ্যাঁ সে যে এখানকার মানুষ, অন্য জায়গা থেকে বেশি আসে না, এটা বারবার বলার চেষ্টা করতেছে। ঘৃণা বা লজ্জা না, এরকম কোনো মিনিং এখানে আমরা দেখতে পাই না। সো আমাদের 1 2 কোথায় আছে দেখো এ নাম্বারে। আচ্ছা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় স্বাধীনতা শব্দটি কতবার আসছে? একটু আগেই যখন যখন ছিল। ঠিক আছে? আমি কোনো আগন্তুক নই এটা ছিল 4বার। সো এইরকম কিছু পার্ট তোমরা একটু জাস্ট মুখস্থ রাখার চেষ্টা করবা। এটা কতবার আসছে? 11বার। তুমি পুরো কবিতা একটু গুনে গুনে লিখে রাখবা আর জাস্ট মনে রাখার চেষ্টা করবা। এখন দেখো আমরা একটু দেখি যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আচ্ছা হে স্বাধীনতা বলতেছে কবিতায় কোথায় দাঁড়িয়ে কুকুর আর্তনাদ করলো?
আমরা দেখেছিলাম যে ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা কি কুকুর আর্তনাদ করতেছে, তাহলে ভগ্নস্তূপে কোথায় আছে? বি নাম্বার। জলপাই রঙের ট্যাঙ্ক কিসের মতো চিৎকার করতে করতে আসলো? দানবের মতো চিৎকার করতে করতে। কোথায় দেখো, এটাও এ নাম্বারে আছে, সো অ্যান্সার হবে এ। তারপর দেখো 13 নাম্বার, সকিনা বিবির কপাল ভাঙলো বলতে কি বোঝানো হয়েছে? কপাল ভাঙ্গা বলতে কি? কপাল ভাঙ্গা বলতে হচ্ছে তিনি নির্যাতিত হওয়া। হ্যাঁ, তাহলে নির্যাতিত হওয়া বি নাম্বার। স্বামী হারানো হবে না। আর স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর, ওইখানে স্বামী হারা হবে, কারণ হচ্ছে হিন্দুদের স্মৃতিতে সিঁদুর দেওয়া হয় না, স্বামী যখন মারা যায় তারপর থেকে এটা দেওয়া হয় না বা মুছে দেওয়া হয়। ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা এই চরণে প্রকাশ পেয়েছে কি? তোমাকে পাওয়ার জন্য এখনো পাইনি, তাহলে আমরা কি ওয়েট করতেছি, আর ওয়েটটা আমরা কি বলতে পারি? প্রতীক্ষা। ঠিক আছে, শামসুর রহমান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এটা হচ্ছে 1829। কত নাম্বারে আছে একটু জাস্ট খুঁজে বের করে দিয়ে দিবা, বি নাম্বারে দেওয়া আছে। কবি শামসুর রহমান কোন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন? ঢাকা প্রগজ স্কুল থেকে। দেখো কোথায় আছে, এ নাম্বার। সবগুলো দেখা যাচ্ছে এতেই হচ্ছে। হ্যাঁ, আচ্ছা পরে হচ্ছে আমাদের 17 নাম্বার দেখতে হবে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় থুবড়ে মানে থুবড়ে বুড়োটি কি উদাস দাওয়ায় বসে আছে? হ্যাঁ, এটা বসেছিল। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, এটাও ছিল। বাতাসে তার দাড়ি নড়ছে না, এখানে বাতাসে দাড়ি ছিল না, বাতাসে তার চুল নড়ছে ছিল। ঠিক আছে, দেখো যদি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো কেয়ারফুলি যদি তোমরা না দেখো তাহলে কি হবে, এগুলো তোমাদের প্রশ্নে কিন্তু অ্যান্সারটা তোমরা পাবা না খুঁজে। ঠিক আছে, এটা কিন্তু দাড়ি ছিল না, চুল ছিল। আমাদের অ্যান্সারটা হবে এক। ঠিক আছে, 18 নাম্বার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় রুস্তম শেখের সাথে সম্পর্ক রয়েছে কার? রুস্তম শেখ ছিল ঢাকার রিক্সাওয়ালা এবং তার ফুসফুসটা এখন পুকার দখলে ছিল। তাহলে দেখো নৌকার অবশ্যই না, রিক্সা ছিল, আর হচ্ছে ফুসফুস পুকার দখলে। তো 2 3, তাহলে এটা হবে সি নাম্বার। বাতাসে উদ্দীপক থেকে আমাদের অ্যান্সার করতে হবে। উদ্দীপকটা আমরা দেখি যে বাতাসে লাশের গন্ধ বাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরের খাওয়া বিভৎস শরীর। ওকে, এখন দেখো প্রশ্ন কি চাচ্ছে যে উদ্দীপকের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? দেখো সব জায়গায় কি হত্যাকাণ্ড বা নির্যাতনের কথা বলা আছে, তাহলে আমরা কি দেখবো যে এটা হচ্ছে নিষ্ঠুর হত্যাকাণ্ড। যে দেখো এখানে কি বলতেছে, মুন্ডহীন। মুন্ডহীন বলতে বুঝো, তার হচ্ছে মাথা নাই। ঠিক আছে, এটা আবার কি কুকুরে খেয়ে ফেলতেছে। দেখো পানার মতো বেঁচে থাকা মানুষের লাশের পচা গন্ধ, লাশগুলো পড়ে আছে, মাটিতে লেগেছে রক্তের দাগ, গন্ধ। এগুলো কি দ্বারা বোঝানো, এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? হত্যাকাণ্ড। আবার এটা নর্মাল হত্যাকাণ্ড না, একদম মানে কি বলবো, খুব খারাপ লেভেলের, মানে নিষ্ঠুর হত্যাকাণ্ড। হ্যাঁ, আচ্ছা কবিতায় কোন চরণগুলো উদ্দীপকের মূল ভাব নির্দেশ করে? স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর, এটা যায় কারণ তার স্বামী মারা গিয়েছে, হত্যাকাণ্ডের সাথে এটা রিলেভেন্ট হয়। অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর, এখানেও লাশ আর ওইখানে আমরা লাশ দেখতে পাচ্ছি। সো দুই ক্ষেত্রে হত্যাকাণ্ড এখানে মিল পড়তেছে। হাড্ডিসার শূন্য অনাথ কিশোরী শূন্য থালা, এটা হচ্ছে একটু দারিদ্রতা মিন করতেছে, কিন্তু উদ্দীপকটা পুরোটাই হচ্ছে হত্যার সাথে রিলেভেন্ট। সো আমাদের অ্যান্সার হবে 1 আর 2, এ নাম্বারে আছে। কবিতায় কোন মহাবীরের পিতার কথা বলা আছে? হনুমান। হনুমানের পিতার কথা বলা ছিল যে বাতাস, এরকম একটা কিছু বলা ছিল। তো কবিতায় একদম ক্লিয়ার করে, মানে তার পিতা হচ্ছে পবন। তো তোমরা হনুমানটা দিবা অ্যান্সারে। এখন হচ্ছে আমাদের 22 নম্বরে যাব। দেখো কবি জ্বরকে কোন স্বভাবের বলে অভিহিত করেছেন? নিষ্ঠুর স্বভাব বলে অভিহিত করেছেন। নিষ্ঠুর কোথায় আছে দেখো, সি নাম্বার। দয়ালু তো ছিলই না, ন্যায়পরায়ণ ছিল না, শুধু সে গরিবদেরকে ইয়ে করতো। শক্তিহীন তো ছিল না, সে অনেক শক্তিশালী ছিল। ওকে, জ্বরের ধ্বংসাত্মক রূপ সাধারণত কাদের ক্ষতি করে? গরিব কৃষকদের বা গরিবদের নর্মালি ক্ষতি করে। ঠিক আছে, তো এখানে গরিব দেখো শুধু কৃষকই বলা আছে। আর তারপর হচ্ছে সোনালী কাবিন কার কাব্যগ্রন্থ? এটা হচ্ছে আল মাহমুদের। এখন আল মাহমুদ আছে আমাদের বি নাম্বারে। ঠিক আছে, আল মাহমুদ কত সালে মৃত্যুবরণ করেন? এটা একদম 2019 সালে মৃত্যুবরণ করেন। দেখো একদম একটা ইজি, কিছুদিন আগে মৃত্যুবরণ করেছিল। ঠিক আছে, আল মাহমুদের প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তাহলে এটা কোথায় আছে দেখো, এটা আছে 1 নাম্বারে, এ নাম্বারে। ঠিক আছে, অ্যান্সার হবে এ। তারপর দেখো কি আছে,
বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে কবি কি প্রকাশ করতে চেয়েছেন? যে বৈশাখ মাসে যে এটা বিধ্বংসী রূপ আছে, সবকিছু ধ্বংস করে দেয়। এর মধ্য দিয়ে তিনি কি প্রকাশ করতে চেয়েছেন? আম তিনি চাচ্ছিলেন যে যারা হচ্ছে সমাজের অবৈধভাবে ধনী হয়েছেন, তাদেরকে যেন এগুলো কি ধ্বংস করে ফেলে। সো আমাদের হবে অত্যাচারী শাসকদের পতন, যারা হচ্ছে অত্যাচার নির্যাতন করে সাধারণ মানুষের উপর, তাদের জন্য ক্ষতি হয়। হ্যাঁ? দেখো ২৮ এখন হচ্ছে আমরা ২৯ নাম্বার দেখব। ওকে, এখন আমরা উদ্দীপক থেকে ২৯ নাম্বার অ্যান্সার করতে না আরেকটা আছে। কবি কবি বাতাসের ক্ষতিকারক প্রভাবকে সমাজের অবিচারের সাথে তুলনা করেছেন কিভাবে? জাস্ট একটু বোঝার চেষ্টা করো যে কবি বাতাসকে ক্ষতিকারক, আচ্ছা আমরা পড়ি। কবি বাতাসের ক্ষতিকারক প্রভাবের মাধ্যমে সমাজের অবিচারের প্রতীক প্রকাশ করেছেন। রাইট, এটা অবিচার ছিল। কারণ বাতাস শুধু কি করতো? দরিদ্রদের ক্ষতি করত, ধনীদের কোনো কিছু সে করতে পারতো না। কবি বাতাসের বিরুদ্ধে প্রতিরোধ আবেদন করেছেন। আর অবশ্যই তিনি প্রতিরোধ আবেদন করেছিলেন। কবি বাতাসের তীব্রতা ও প্রকৃতির অসীম শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। না, তিনি কখনো কি শ্রদ্ধা তিনি জানাননি। সো আমাদের অপশনটা হবে না। তাহলে ১ আর ২ নাম্বারে আছে। আচ্ছা, একটি নদীর প্রবাহ মন্দিরের কাছে দিয়ে চলে গিয়েছে। তার ধ্বংসাত্মক শক্তি সবার কাছেই পরিচিত। একদিন প্রবল বৃষ্টির ফলে নদী তার সীমা ছাড়িয়ে মন্দিরের ভিতর ঢুকে পড়ল। সেখানকার সমস্ত স্থাপনা ভাসিয়ে নিয়ে গেল। সরি, মানুষের মধ্যে আশঙ্কা ও অস্থিরতা সৃষ্টি হলো। প্রকৃতির এই বিপদ থেকে আমরা কি রক্ষা পাবো? ওকে, এখন দেখো উদ্দীপকটির সাথে কবিতার সাদৃশ্য কি? দেখো, মানে নর্মাল জিনিসগুলো ক্ষতি করতেছে, বাট অনেক বড় কিছু তারা কিছুই করতে পারে না। তখন তাহলে আমাদের সবগুলো পড়ার পর তুমি দেখবা যে এটা সবচেয়ে বেশি রিলেভেন্ট হচ্ছে। নদী যখন তার তীর, মানে তার সীমা ছাড়ায়, তখন সে শক্তিকে কেউ বাঁচাতে পারে না। সে শক্তি থেকে কেউ কি বাঁচতে পারে না। দেখো, একটা মন্দিরটাও কি এখানে কি বাঁচতে পারে না। আমরা নরমালি আমাদের একটা কি সাবকনসিয়াস থেকে একটা বিশ্বাস থাকে যে মেবি পবিত্র স্থানগুলো প্রকৃতি কখনো কি অ্যাটাক করবে না। বাট দেখো এখানে কি হচ্ছে? মন্দিরটা কি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ? তাহলে আমাদের হবে সি নাম্বার অ্যান্সার হবে। হ্যাঁ? উদ্দীপকের মতো এই উদ্দীপক না সরি কবিতার মতো এই উদ্দীপকটি থেকে আমরা কি উপলব্ধি করতে পারি? ওকে, এখন দেখো, প্রকৃতি শক্তির বিরুদ্ধে কোনো কিছুই প্রকৃতির শক্তির বিরুদ্ধে কোনো কিছুই রক্ষা পায় না। রাইট, এটা রাইট হবে। কারণ প্রকৃতির শক্তির বিরুদ্ধে গিয়ে কেউ কি এক্সিস্ট করতে পারে না। পরিবেশের বিপদ কারোর জন্য স্থিতিশীল নয়। রাইট, এটা পরিবেশের বিপদ শুধু কারোর জন্য না, স্পেসিফিকলি সবার জন্য। বড় স্থাপনা সবসময় রক্ষা পায়, কিন্তু ছোট সাধারণ বস্তিগুলো আক্রান্ত হয়। এটা তেমন বেশি রিলেভেন্ট হচ্ছে না আমাদের সাথে। তাহলে এ নাম্বারটা আমাদের সাথে সবচেয়ে বেশি অ্যালাইন করতেছে প্রথম দুইটা। তো এটা হবে এ নাম্বার। তো এই ছিল হচ্ছে আমাদের সেট বি এর হচ্ছে এমসিকিউ পার্টের সলিউশন। রাইট, এখন হচ্ছে আমরা সিকিউ পার্টটা একটু দেখব। সেট এ একটু ছোটো করে নিই, তাহলে আমরা ইজিলি মুভ করতে পারবো, আমাদের মুভ করতে সুবিধা হবে। ওকে, এখন একটু আমাদের বড় করতে হবে, নতুবা তোমরা দেখতে পাবা না। দেখো, প্রথম প্রশ্নের এ নাম্বার মানে ক নাম্বার কি বলা আছে? অকাল বার্ধক্যে নত কে? অকাল বার্ধক্যে নত হচ্ছে কদম আলী। জাস্ট নামটা লিখে দিবা, কদম আলী। অকাল বার্ধক্যে নত হচ্ছে কদম আলী। বৈঠায় লাঙ্গলে কবির হাতের স্পর্শ লেগে আছে কিভাবে? এটা হচ্ছে গভীরভাবে লেগে আছে। জাস্ট এই লাইনটা তোমাকে লিখতেই হবে। হচ্ছে কি, স্পর্শ গভীরভাবে লেগে আছে। হ্যাঁ, কবি এদেশের দেখো নদ নদী ধুলাবালি মাঠঘাট থেকে মানুষ নদীতে নৌকা চালিয়েছে, বৈঠা চালিয়েছে, মাঠে লাঙল চালিয়েছে, হাল চাষ করেছে। তাই কবির হাতে কি এগুলো কি খুব গভীরভাবে লেগে আছে। যেহেতু এগুলো তিনি করেছেন, সো তার হাতে এগুলো কি অনেক গভীরভাবে এগুলো লেগে আছে। জাস্ট এইটা বলে দিবা। মেন কথা হচ্ছে এইটা। ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকটিতে আমি কোনো আগন্তুক নই কবিতাতে ফুটে ওঠার দিকটি হচ্ছে এখন আমাদের একটু উদ্দীপকে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন উদ্দীপকটা কোথায়? উপরে। দেখো, ছোট্ট গাঁওখানি, ছোট নদী চলে তারই এক পাশ দিয়ে, কালো জল তার মাঝি আছে কেবা কাকের চক্ষু নিয়া। ওকে, সরু পথখানি সুতায় বাঁধিয়া দূর পথিকরে আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় দূরিয়া রাখিবে তাই বুকখানি তার আর ভরে দেবে বুঝি মায়া আর মমতায়। এখন দেখো আমাদের হচ্ছে কোন দিকটা ফুটে উঠেছে, জাস্ট এই বিষয়টা আমাদের প্রথমে এক্সপ্লেন করতে হবে। যে জন্মভূমির প্রতি যে একটা অনিবার্য কি আছে, আমাদের আকর্ষণ আছে বা ভালোবাসা আছে, একটা টান আছে,
এই বিষয়টা এখানে প্রকাশ পেয়েছে, জাস্ট তুমি এটা বলে দিবা। ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি যে আমি কোনো আগন্তুক নই। কবিতায় কবি বারবার প্রুভ করতেছেন যে আমি এখানকার মানুষ। আমার হাতে এইগুলো লেগে আছে। আমি জমিলার মাকে চিনি, আমি কদম আলীকে চিনি। এই সমস্ত ব্যাপার-স্যাপার কথা বলা আছে। এখানেও আমরা কি দেখতে পাচ্ছি? কবি বারবার বলতেছেন যে এই যে দেখো সরু পথগুলো কি সুতায় বাঁধিয়ে টানিয়ে রাখতেছে। এগুলো আমাকে অ্যাট্রাক্ট করতেছে। তা আমার কি জন্মভূমির সাথে তার একটা কি টান আছে। এটা বারবার মিন করতেছে। ঠিক আছে? আচ্ছা। সো তুমি এভাবে জাস্ট অ্যান্সারটা করে দিবা, তাহলেই তোমার অ্যান্সারটা হবে। তুমি জাস্ট আর কিছু ইনক্লুড করতে হবে না, ছোট করে লিখে দিবা। হ্যাঁ, আচ্ছা। প্রকাশগত পার্থক্য থাকলেও উদ্দীপক আর আমি কোনো আগন্তুক নই কবিতার মধ্যে মজ্জাগত পার্থক্য নাই। বুঝতে হবে মজ্জাগত কি। মজ্জাগত হচ্ছে দুইটার কি মূল বা সেম কিনা। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রকাশগত দিক থেকে জাস্ট এই বিষয়টা কিন্তু তোমাকে এনশিওর করতে হবে যে তুমি লিখছো মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রকাশগত পার্থক্য থাকলেও। ঠিক আছে? দেখো একজন যে আর্মি সে তো দেশের জন্য ধরো করবে, সীমান্ত পাহারা দিবে। আরেকজন ধরো যে হচ্ছে আহ, কি বলবো প্রবাসী, সে হচ্ছে রেমিটেন্স দিবে। দুইজনকে কিন্তু দেশকে ভালোবাসতেছে। এখন দুইজনের ওয়েটা কিন্তু ডিফারেন্ট। একজন হচ্ছে সীমান্ত পাহারা দিয়ে দেশকে ভালোবাসতেছে, আরেকজন বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশকে ভালোবাসতেছে। আরেকজন হয়তো বা দেশের ভিতর ধরো এক্সপোর্টের বিজনেস করতেছে, সে রপ্তানি করে আবার টাকা দেশের জন্য আর্ন করতেছে। সবাই কিন্তু দেশকে ভালোবাসতেছে, কিন্তু তাদের হচ্ছে কি এই যে ভালোবাসার প্রকাশগত পার্থক্য, রাইট? তাদের প্রকাশগত পার্থক্য থাকতে পারে, কিন্তু থাকলেও দেখো উদ্দীপক ও আমি কোনো আগন্তুক নই কবিতার মজ্জাগত বা অন্তর্নিহিত কোনো পার্থক্য নেই। দেখো এই আর্মির কাছেও দেশকে সে যেমন ভালোবাসে, একজন প্রবাসীও তেমনভাবে ভালোবাসে, একটা দেশের উদ্যোক্তাও দেশকে তেমন বেশি ভালোবাসে। সো আমাদের প্রভাব মানে সরি প্রকাশটা ডিফারেন্ট হতে পারে, ডিফারেন্ট হতে আমরা ডিফারেন্টভাবে এটা প্রকাশ করতে পারি, বাট আমাদের যে মূল থিম যে দেশকে ভালোবাসা এটা সেম। তো তুমি জাস্ট বলে দিবা যে উদ্দীপকে কবিতায় হচ্ছে কবি এই যে তোমার হচ্ছে কি কদমালির কথা বলা, জমিলার মার কথা বলা, লাঙ্গলের কথা বলা, জমি চাষের কথা বলা, এইগুলো বলা আছে। এইভাবে তিনি কি দেশের প্রতি ভালোবাসা বা টান তিনি প্রকাশ করেছেন। আর উদ্দীপকে হচ্ছে ওই যে সরু পথ এই সমস্ত ব্যাপার-স্যাপারের কথা বলেছে। সো তাদের ওয়েটা ডিফারেন্ট, বাট দ্য মেইন থিম ইজ দ্য সেম। ঠিক আছে? তো এটা ছিল কাজ করতেছে। ওকে, ফাইন। তো এটা ছিল আমাদের একের প্রশ্নের উত্তর। তুমি জাস্ট এভাবে লিখে দিলেই তোমরা পুরো মার্ক পেয়ে যাবা। এত বেশি পেঁচানো গোছানো লাগবে না, জাস্ট সঠিক অ্যান্সারটা দিয়ে দিবা। প্রথম প্রশ্ন কি বলতেছে, যত্রতত্র শব্দের অর্থ কি? যত্রতত্র বলে না, যত্রতত্র ময়লা ফেলবা না, যেখানে সেখানে ময়লা ফেলবা না। তাহলে আমাদের অ্যান্সারটা হবে যেখানে সেখানে। আচ্ছা, সকিনা বিবির কপাল বাংলো বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, সকিনা বিবির কপাল ভাঙ্গা বলতে হচ্ছে সকিনা বিবি সব কিছু হারিয়ে ফেলছে। কপাল ভাঙ্গা শব্দটা আমরা প্রায়ই ইউজ করি যে তোর তো কপাল ভেঙে গেছে, রাইট? মানে আমরা যখন সব কিছু আমরা হারিয়ে ফেলি তখন এটা ইউজ করা হয়। তুমি এনশিওর করবে এই লাইনটা তুমি লিখেছো যে সকিনা বিবির কপাল ভাঙ্গা বলতে মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে তার সর্বস্ব হারানোর কথা বোঝানো হয়েছে। আমরা জানি যে পাকিস্তান হানাদার বাহিনী যখন বাংলাদেশে আসছিল তখন তারা অনেক খারাপ কাজ করছে। তার মধ্যে মানুষকে হত্যা করা, কারো সব কিছু কেড়ে নেওয়া, কারো স্বামীকে মেরে ফেলা, কারো বাচ্চাকে মেরে ফেলা, আবার ধরো আর কোনো মেয়েকে তারা রেপও করেছে। সো এই সমস্ত ব্যাপার-স্যাপার বলে দেবা। আর সকিনা বিবির কপাল বাংলো বলতে সকিনা বিবিকে একদম নিঃস্ব করে দিয়েছে, তার যা যা আছে সব কিছু ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ? আচ্ছা, এখন দেখি উদ্দীপকে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতার যে দিকটি ফুটে উঠেছে, আমাদের বের করতে হবে কোন দিকটা ফুটে উঠেছে। একটা কি ধ্বংসাত্মক দিকটা ফুটে উঠেছে কি না, আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। দেখো মেইন লাইন হচ্ছে এটা, দেখো তার প্রথমে বাজার দোকানপাট কি পুড়িয়ে দেই, গুলি চালায় সাধারণ মানুষের উপর, যে দেখো অনেকে গুরুতর আহত হয়, ধরে নিয়ে যায় ক্যাম্পে এবং সে এক বিভীষিকাময় পরিস্থিতি এখনো মোট কথা হচ্ছে তারা কি তাহলে কি আমরা ধ্বংসাত্মক, তাহলে আমরা বলতে পারি যে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় নিরীহ বাঙালির উপর পাকিস্তান যে বড় বড়চিত আক্রমণ বা ধ্বংসাত্মক দিক থেকে কি এই দুইটা কি সাদৃশ্যপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে কবিতায় কি ছিল, গ্রাম, তোমার হচ্ছে বস্তি, ছাত্রাবাস সব কিছু উজাড় করে দিয়েছিল। পাশাপাশি হচ্ছে কি সখিনা বিবির কপাল ভাঙলো, হরিদাসীর সিঁদুর মুছে গেল, অবুঝ শিশুকে পিতামাতার লাশের উপরে কি করতেছে, হামাগুড়ি দিচ্ছে। এই সমস্ত বিষয় কি দিচ্ছে, এই সমস্ত বিষয় হচ্ছে পাকিস্তানি বাহিনীদের যে আক্রমণের বিষয়টা এটাকে তুলে ধরতেছে। আর উদ্দীপকও সেম আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি। এই যে দেখো উদ্দীপকে কি হচ্ছে, বাজার দোকানপাটগুলো তারা প্রথমে পুড়িয়ে দিতেছে। এটা এটা আমরা ওখানেও দেখতে পাচ্ছি যে গ্রাম শহর বা ছাত্রাবাস বস্তি পুড়িয়ে দিচ্ছে, অনেকের উপরে যে অ্যাটাক করতেছে। সো তুমি দুই জায়গাতে জাস্ট এই মিলগুলো দেখালেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে, রাইট? এখন দেখো উদ্দীপকটি
তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতার একটি খণ্ডচিত্র মাত্র। আচ্ছা, মন্তব্যটি বিশ্লেষণ করো। মূল কথা হচ্ছে যে উদ্দীপকে কি শুধু মানে কি বলবো যে স্বাধীনতা পাওয়ার, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, এই বিষয়ে ওখানে যা যা বলা আছে সবগুলো কি উদ্দীপকে বলা আছে, নাকি জাস্ট হচ্ছে একটা স্পেসিফিক পয়েন্টের কথা উদ্দীপকে বলা আছে? এটা জাস্ট তুমি যদি বুঝতে পারো তাহলেই হবে। দেখো, আমরা দেখতে পাবো যে উদ্দীপকে কেবলমাত্র পাকিস্তানি বাহিনী যে ধ্বংসাত্মক যে ক্যারেক্টারটা বা বৈশিষ্ট্য সেটাই ফুটে উঠেছে, বাট স্বাধীনতা পাওয়ার জন্য আমাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল এই সমস্ত ব্যাপার স্যাপার কিন্তু উদ্দীপকে বলা নাই। ঠিক আছে? তারপর দেখো, আমরা এখানে তুমি জাস্ট যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্টলি তুমি অ্যাড করবা সেটা হচ্ছে, ওকে, আচ্ছা, তুমি যেটা সবচেয়ে বেশি অ্যাড করবে সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় মুক্তিযুদ্ধের একটি সামগ্রিক চিত্র পাওয়া যায়। এখানে আমরা দেখতে পেয়েছি যে তারা আমাদেরকে অ্যাটাক করতেছে এবং আমরা কি স্বাধীনতার জন্য আমরাও নিজেদেরকে কী করতেছি, তাদের কাছে স্বাধীনতা মানে ছিনায় নিয়ে আসতেছে, এই বিষয়গুলো ছিল। দেখো, বাঙালির উপর পাক সেনাদের আক্রমণ এবং বাঙালির প্রতিরোধ, সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণের চিত্র পাওয়া যায়। বাট উদ্দীপকে এগুলো নাই। উদ্দীপকে কি শুধুমাত্র পাকিস্তানি বাহিনীদের অ্যাটাকটা বলা আছে, আর এইগুলো নয়, বাঙালিদের প্রতিরোধ, সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণের চিত্র, এই সমস্ত ব্যাপার স্যাপার ছিল না। তাই এটা হচ্ছে খণ্ডচিত্র, আর আমাদের কবিতাটা হচ্ছে একটা সামগ্রিক চিত্র, রাইট? এভাবে জাস্ট বলে দিবা। এই একটা যুক্তি তোমাকে কী করবে, পুরো মার্ক এনে দিবে। হ্যাঁ, এখন দেখো আমরা একটু 3 নাম্বারটা দেখবো। 3 নাম্বারে কি বলতেছে, আহ, মা ভই মা ভই। ওকে, আমরা আগে ক নাম্বার পড়ি যে কালিদাস কোন ভাষার কবি? কালিদাস হচ্ছে সংস্কৃত ভাষার কবি, ঠিক আছে? সংস্কৃত, যেটা থেকে আস্তে আস্তে কি আমাদের বাংলা ভাষাটা উৎপত্তি লাভ করে। ওকে, যারা লুক ঠকে প্রাসাদ গড়ে তোলে তাদের সম্পর্কে কবি কি বলতে চেয়েছেন? দেখো, যারা লুক ঠকে প্রাসাদ গড়ে তাদের কোনো ক্ষতি করতে না পারায় কবি জড় বাতাসকে উপহাস করেছেন। মানে কবিতায় আমরা দেখতে পাচ্ছি যে বাতাস শুধু কি গরিব মানুষের ক্ষতি করতেছে, তারা হচ্ছে মানে কি দরিদ্র মাঝির পাল ছিঁড়ে ফেলতেছে, বাট ধনীদের কি করতে পারছে না, কোনো কিছু করতে পারতেছে না। এই জন্য তিনি বাতাসকে উপহাস করেছেন, তিনি বাতাসের প্রতি তার খুব রাগ, এরকম ব্যাপারটা ছিল, রাইট? এটা হচ্ছে বড় কথা যে বাতাসে বলতেছেন ধনীদের মধ্যে যারা হচ্ছে অসৎ উপায়ে ধনী হচ্ছে, ভাই তুমি তাদেরকে ক্ষতি করো, তাদেরকে তুমি অ্যাটাক করো, কেন শুধু শুধু এই গরিব অসহায় বা দরিদ্র মানুষগুলো তুমি ক্ষতি করে তাদের আর দুঃখ দুর্দশা বাড়িয়ে দিচ্ছ, এই ব্যাপার স্যাপারগুলো ছিল। ওকে, এখন দেখো আমরা একটু গ নাম্বার দেখতে হবে যে উদ্দীপকের সাথে কি মিল আছে। আমাদের হচ্ছে সাদৃশ্য খুঁজে বের করতে হবে, রাইট? দেখো, মা ভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরাই মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, এবার মহা নিশার শেষে আসবে উষা অরুণ হেসে, ওকে, করুণ ভেসে, দিগম্বরের জটাই লোটাই শিশু, ওকে, অনেক হিবিজিবি। আচ্ছা, দিগম্বরের জটাই লোটাই শিশু চাঁদের কর, কর বলতে কিন্তু আলো, ঠিক আছে? আর আলো তার ভরবে এবার গড়, ওকে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওকে, এখন দেখো আমাদের কি সাদৃশ্যটা কি? সাদৃশ্যটা হচ্ছে অত্যাচারীদের বিনাশ আর হচ্ছে অসহায়দের প্রতি সহানুভূতি কামনা, এই দিকটা সাদৃশ্যপূর্ণ। দেখো, তুমি যদি আমাদের কবিতাটার দিকে তাকাও বসে, এখানে দেখতে পাওয়া যে মানে বাতাস করে মানে হচ্ছে নিচু শ্রেণীর মানুষ গরিবদেরকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতেছে, বাট ধনীদের কিছু করতে পারতেছে না। তখন কবির একটা কি আকুতি বা মিনতি ছিল, তার একটা প্রার্থনা ছিল যে তুমি হচ্ছে কি করো, গরিবদেরকে ক্ষতি করার দরকার নাই, তুমি হচ্ছে ধনী অসৎ যারা আছে সমাজের তাদেরকে তুমি নিঃস্ব করে দাও, ক্ষতি করে দাও, বাট গরিবদেরকে তুমি কিছু করো না, ঠিক আছে? তাহলে মূল কথা হচ্ছে এটা, অত্যাচারীদের বিনাশ করে দাও, যারা অত্যাচারী, হ্যাঁ, যারা গরিব ঠকায়, গরিবদেরকে ঠকিয়ে টাকা উপার্জন করে ফেলছে তাদেরকে ধ্বংস করে দাও, বাট অসহায়দের প্রতি কি সহানুভূতি হও। দুইটাই দুই জায়গায় আমরা খুঁজে পাচ্ছি। সো এটাই জাস্ট তুমি একটু বলে দিবা, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো, উদ্দীপক ও জ্বরের চিত্র প্রকাশ পেয়েছে, দেখো, ঠিক আছে? এখানে জ্বরের আগমনকে আশীর্বাদ হিসেবে দেখা হয়েছে। এখানে কি আশীর্বাদ হিসেবে আমরা দেখতেছি জ্বরের মধ্য দিয়ে এক নতুন উত্থান কামনা করা হচ্ছে, যা অতীতে ছিল শীর্ণপায়, ঠিক আছে? এই জ্বর অসহায়দের আশা দেখাবে, মানে হচ্ছে এই জ্বরটা দিয়ে কী করা হবে, ধনী দরিদ্রের মাঝে যে বৈষম্য আছে সেটা কি ভেঙে ফেলা হবে, ধনীদেরকে কী করা হবে, ডাউন করা হবে, এবং গরিবদেরকে কি উঠানো হবে, এবং দুইটাকে একটা ব্যালেন্সে চলে আসবে, এটাই হচ্ছে মূল বিষয়। ওকে, এখন দেখো শেষেরটা কি আছে। আচ্ছা, উদ্দীপকটি বৈশেক কবিতার একটি খণ্ডচিত্র, পূর্ণরূপ নয়। ওকে, তাহলে এটা তো অলরেডি তোমরা বুঝো যে খণ্ডচিত্র বলতে বৈশেক কবিতায় যা যা বলা হয়েছে উদ্দীপকে হয়তো তার একটা বা দুইটা পার্ট বলা আছে, কিন্তু সবগুলো পার্ট বলা নাই। তাহলে আমরা দেখো
আমরা যখন অ্যান্সারে যাব আমরা তো বলেই দিব যে বসু কবিতা এটা পূর্ণরূপ মানে এটা একটা খণ্ডচিত্র আমরা বুঝতেই পেরেছি। সো আমরা অ্যান্সারটা শুরু করব এইভাবে। বসু কবিতায় বৈশাখী জ্বরকে উল্লেখ করেছেন বুশেক হিসাবে। ওকে। দেখো অসহায় নিরক্ষয় কবি আহত হন এবং জ্বরকে তিনি তিরস্কার করেন এবং জ্বরের স্থিতিকে তাকে আহ্বান জানান এবং সুসন্দের বিনাশ করার সাধনে। মূল বিষয়টা কি? এখানে হচ্ছে অসহায়দের তিনি ক্ষতি করেন। এই জন্য কবি হচ্ছে জ্বরের প্রতি তার একটা কি হয় রাগ বা ক্ষোভ সৃষ্টি হয় এবং তিনি হচ্ছে কি করেন এবং অত্যাচারীদের যেন বিনাশ করা হয় এই জন্য তিনি কি আহ্বান করেন, রাইট? আর উদ্দীপকে আমরা কি দেখতে পেয়েছি দেখো, আর উদ্দীপকের যে পরিচিত্র দেখা যায় তাকে কি বলা যায় নবশক্তির উত্থান, ঠিক আছে, অনুঘটক। মূল কথা হচ্ছে বুসে তাহলে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে কি? উদ্দীপকে শুধু বলতেছে যে তুমি হচ্ছে ধনীদেরকে বা হচ্ছে অত্যাচারীদেরকে কি নষ্ট করে দাও এবং গরিবদেরকে কি করো? উঠায় নিয়ে আসো এবং তাদের কোনো ক্ষতি করো না। এরকম মিনিং হচ্ছে আমাদের উদ্দীপকে পাচ্ছি। ঠিক আছে? তাহলে তুমি জাস্ট এই কথাটা তোমার ইনক্লুড করতে হবে এখানে। কোনো না কোনোভাবে তোমাকে দিতে হবে যে বুশেক কবিতায় ও উদ্দীপক অসহায় দুর্বলদের প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে। আর প্রলয় বা জ্বর এসে যেন অত্যাচারী ধ্বংস করে নিয়ে আসে এই কথাগুলো ২ জায়গাতেই বলা আছে। বাট দেখো ডিফারেন্সটা কোথায় তোমাকে এখানে লিখতে হবে। কোথায় দেখো? দেখো উভয় স্থানে এইরকম কামনাকে প্রকাশ পেয়েছে কিন্তু কিন্তু এই যে তোমাকে এখানে দেখতে হবে কিন্তু বুশেক কবিতার কবিতা পূর্ণচিত্র প্রকাশ করে না। বুশেক কবিতায় দেখো জ্বর বা প্রলয়ের যে বর্ণনা পাওয়া যায় উদ্দীপকে তা অনুপস্থিত। আমাদের জ্বর বা হচ্ছে কি ধরো প্রলয়ের যে বর্ণনা এটা অবশ্যই এই উদ্দীপকে নাই। এই বিষয়টা তোমাকে জাস্ট বলতে হবে। বুশেক কবিতায় জ্বর বা বাতাসের যে ঐতিহাসিক মাহাত্ম্য, জ্বরের প্রতি যে উপহাস বা আহ্বানের যে বিস্তারিত চিত্র দেখা যায় উদ্দীপকে তা অনুপস্থিত। জাস্ট এই ৩টা পয়েন্ট যদি তুমি লিখো তাহলে তোমার কিন্তু অ্যান্সারটা পূর্ণাঙ্গ হবে, নতুবা পূর্ণাঙ্গ হবে না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা ৪ নাম্বারটা আনসার করব। কার পদভারে একটি নতুন পৃথিবী জন্ম হতে চলেছে? আমরা দেখেছিলাম যে রাইফেল কাঁধে বনজ ওকে, হ্যাঁ? ও আচ্ছা, কার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে? এটা হচ্ছে রাইফেল কাঁধে জঙ্গলে ঘুরে বেড়ানো তেজি তরুণের পদভারে একটা কি নতুন পৃথিবীর জন্ম হতে চলছে। মূলত হচ্ছে তেজি তরুণ, রাইট? এটা একদম কবিতায় লেখা আছে। স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। এর মাধ্যমে কি বোঝানো হয়েছে? মুক্তিযুদ্ধে কি হয়েছিল? হরিদাসী যে বিধবা হয়ে গেছে এই বিষয়টাকে এখানে দেখানো হয়েছে। তোমাকে জাস্ট এটা ইনক্লুড করতে হবে যে হরিদাসী বিধবা হওয়ার বিষয়টা এখানে বোঝানো হয়েছে। কারণ হিন্দুদের স্মৃতির সিঁদুর তখনই মোছা হয় যখন তার স্বামী থাকে না। সো তার স্বামী হয়তোবা যুদ্ধে গিয়েছিল, তখন মারা গিয়েছে, অথবা হানাদার বাহিনী হচ্ছে কি তার স্বামীকে মেরে ফেলছে। এই ২ টাতে একটা হতে পারে। এইজন্য কি তার স্মৃতির সিঁদুর মূলত হচ্ছে যে পাকিস্তানি হানাদার বাহিনী যে আমাদের এই জায়গাতে বা আমাদের দেশে যে হত্যাকাণ্ড চালিয়েছিল সেটার একটা কি চিত্র এটা, রাইট? তো তুমি জাস্ট এভাবে বলে দিলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। তারপর দেখো কি বলতেছে। উদ্দীপকে কৃষক তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতার কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করে? সো আমাদের এখন হচ্ছে কোন শ্রেণী, মানে মুক্তিযুদ্ধে তো অনেক শ্রেণী ছিল। ধরো কৃষক ছিল, শিক্ষক, ছাত্র সমাজ, চাকরিজীবী বা অনেক 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 বাহিনী ছিল, গণমাধ্যম ছিল। এখন কোন শ্রেণীর প্রতিনিধি করতেছে? আমরা একটু উপর থেকে দেখি। দেখো নানা বলতেছে, শোনো ভাই, আমরা যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যাচ্ছি সেখানে সেখানে তো এদের জন্য মাঠে কর্মরত এক বৃদ্ধ কৃষকের দিকে তাকিয়ে তাকে ইশারা করে বললেন এদের জন্য। ঠিক আছে? তাহলে কৃষকটা কাদের প্রতিনিধিত্ব করতেছে এখন দেখো। তাহলে নিম্ন শ্রেণীর পেশার সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতেছে, রাইট? কৃষক কি নিম্ন শ্রেণীর মানুষ। নিম্ন শ্রেণীর মানুষে কি আমাদের যুদ্ধে যে একটা বড় ভূমিকা রেখেছিল এটা প্রকাশ করতেছে। যেমন তারা কি করতেছিল, অনেকে সশরীরে গিয়ে যুদ্ধ করেছিল, আবার অনেকে কি করতেছিল পরোক্ষভাবে, হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে তারা কি ভূমিকা রেখেছিল। সো এই ২টা বিষয় জাস্ট বলে দিবা। আর আর উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে কৃষকদের কথা বলা আছে। সো ২ জায়গাতে কি নিম্ন শ্রেণীর মানুষের কথা বলা আছে। এই একটা যুক্তি তোমার পুরো প্রশ্নের অ্যান্সারটাকে অনেক বেশি স্ট্রং করে দিবে। তো এইভাবেই অ্যান্সারটা করে দিবা, হ্যাঁ? আর জাস্ট হচ্ছে আর সাপোর্টিং কিছু লাইন দিয়ে দিবা। উদ্দীপকে নানার শেষ সংলাপ তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতার মূল ভাবকে ধারণ করতে পেরেছে কি? এখন নানার শেষ সংলাপটা আমরা একটু দেখি কি চলছে। দেখো নানার শেষ সংলাপটা হচ্ছে এটা, হ্যাঁ ভাই, সব শ্রেণী পেশার মানুষ জীবনপণ যুদ্ধ করে জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছে, রাইট? তাহলে এটা হচ্ছে হ্যাঁ, আমাদের অ্যান্সারটা হবে আমরা হচ্ছে এটাকে কি সমর্থন করি, রাইট? উক্তিটি যথার্থ। দেখো মুক্তিযুদ্ধ এমন একটা বিষয় সেখানে শুধু একটা স্পেসিফিক শ্রেণীর মানুষ শুধু কি যুদ্ধ করে নাই, যে শুধু শিক্ষকরা যুদ্ধ করছে এমনটা না, শুধু ছাত্র সমাজ যুদ্ধ করছে এমনটা না। ধরো জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষ এখানে ছিল
এখানে মানে কি বলবো শিক্ষার্থী ছিল, যুবক ছিল, বেকার মানুষ ছিল, চাকরিজীবী মানুষ ছিল, কৃষক ছিল, তাঁতি ছিল, মজুর ছিল, সেনাবাহিনীর মানুষ ছিল, নৌবাহিনীর মানুষ ছিল। মানে অনেক বাহিনীর মানুষও এখানে যুদ্ধ দিয়েছিল। ইভেন বিদেশি বা বৈদেশিক যে আমাদের প্রবাসীরা ছিল তারাও এখানে অনেকভাবে ভূমিকা রেখেছে। টাকা দেওয়ার মাধ্যমে বা বিদেশি কি বলবো বিদেশি সরকারের সমর্থন আদায়ের মাধ্যমে গণমাধ্যমের একটা ভূমিকা ছিল। সো সকল শ্রেণী পেশার মানুষের এর মানে ত্যাগের মাধ্যমে বা তাদের কাছের মাধ্যমে আমাদের স্বাধীনতা আসছে। সো ২ টা জাস্ট এখানে বলে দিলেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে। একটু গুছিয়ে জাস্ট বলে দিবা, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা ওকে, আমরা কি শেষ করে ফেলছি? রাইট, শেষ করে ফেলছি। তাহলে এখন হচ্ছে আমরা সহপাঠের গুলো দেখব। একটু জুম করে নিই, জুম আউট করে ফেলছিলাম তো দেখার জন্য। দেখো সহপাঠ ১ বলতেছে, "আমি নিষ্ঠুরতার নমুনা দেখাতে চাই।" দেখো, নিষ্ঠুরতার নমুনা দেখাতে চাই, মেজর এজাজ কেন এই কথা বলেছিলেন? মোট কথা হচ্ছে গ্রামবাসীর মনে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য তিনি এই কথা বলেছিলেন। এই যে দেখো, এই কথাটা তোমাকে অবশ্যই বলতে হবে যে তিনি কি গ্রামবাসীর মনে একটা আতঙ্ক ক্রিয়েট করা। দেখতে পাই যে ১৯৭১ যে উপন্যাসটা এখানে বলা আছে তিনি কি গ্রামে আইসে কি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছেন যে তাদেরকে দেখার পর যেন গ্রামের অন্যান্য মানুষ তাদের বিরুদ্ধে না চলে যায়। ঠিক আছে? এইজন্য তিনি কি করলেন যে আমরা দেখতে পাই যে আমরা উপন্যাসে দেখতে পাই যে চিত্রা বুড়ির ছেলেটা কি কৈবর্তপাড়ায় নিহত হয়। ঠিক আছে? বা তাকে সেখানে মেরে ফেলা হয়। যে চিত্রা বুড়ির ছেলে হত্যা হয়। সে বিচারটাকে সে পায় নাই। তো শুরুতেই সে কি করলো? আমরা ১ম এ দেখলাম যে কৈবর্তপাড়ার মনা এবং তার ছোট ভাইকে ধরে এনে সবার সামনে হত্যা করলো। এটা একটা খুব একটা কি বলবো ভয়ানক একটা পরিস্থিতি হলো। তারপর কি করলো মেজর তাদেরকে হত্যা করে তারপর দেখি যে আমরা মসজিদের ইমাম আর মাস্টার স্কুলের মাস্টার তাদেরকে কি করে অনেক অত্যাচার নির্যাতন করে। সো এইগুলো করার কারণটা কি? এগুলো করার কারণটা ছিল এইগুলো দেখে গ্রামের অন্যান্য মানুষ তাদের বিরুদ্ধে না যায়। ওকে? এটা ছিল মোট কথা বা তাদের মনে একটা আতঙ্ক সৃষ্টি করাই ছিল তার মূল পয়েন্ট। আচ্ছা, ১৯৭১ উপন্যাসে নীলগঞ্জ গ্রামের মসজিদের ইমাম নিপীড়িত বাঙালির প্রতীক। রাইট। এখন দেখো, আমাদের একটা কমন একটা কনসেপ্ট বাঙালির মনে অলরেডি ঢুকিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তানি হানাদার বাহিনী কেবলমাত্র মুসলিমদেরকে কি কেবলমাত্র হিন্দুদেরকে বা মুসলিম ভিন্ন অন্য ধর্মের মানুষদেরকে অনেক বেশি অনেক বেশি নির্যাতন, অত্যাচার করেছেন। বাট এইখানে একমাত্র একটা উপন্যাসে দেখানো হয়েছে যে না, এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট। তারা কি মুসলমানদের উপরেও কি তারা অনেক বেশি অত্যাচার, নির্যাতন করেছেন। যেটা আমরা দেখতে পাই যে গ্রামের মসজিদের ইমাম সাহেবকে তারা কি একটা নিষ্ঠুর কি অনেক বেশি অত্যাচার করে, অনেক বেশি নির্যাতন করে। সো এইটাই হচ্ছে মূল বিষয় যে কি দেখাতে চেয়েছেন যে মূল বিষয়টা কি যে নিপীড়িত বাঙালি যে তাকে যেভাবে মারা হয়েছে বাংলাদেশের মানে বিভিন্ন প্রান্তরে বিভিন্ন অঞ্চলে ঠিক সেভাবেই কি মানুষকে কি অত্যাচার নির্যাতন করা হয়েছে। সো এই বিষয়টা হচ্ছে সকল নিপীড়িত মানুষের সে একটা কি প্রতীক বা অন্যান্য মানুষকে এভাবে অ্যাটাক করা হয়েছে। তাছাড়া এখানে একটা কি সামাজিক বা সোশ্যাল একটা ট্যাবুকে তিনি কি ভেঙে দিয়েছেন যে সেটা পাকিস্তানি হানাদার বাহিনী শুধু কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কি মারে নাই, বাঙালিদের মানে মুসলমান বাঙালিদেরকেও সে কি তারা কি অ্যাটাক করেছে। রাইট? এই বিষয়টা জাস্ট বলে দিবা। এখন দেখো, আচ্ছা বদিউজ্জামান কাদেরের ভয়ে এবং কোথায় লুকিয়েছিল তার অবস্থা সংক্ষেপে মানে কি করো ব্যাখ্যা করো। আমরা উপন্যাসে দেখতে পাই যে বদিউজ্জামান হচ্ছে কি একটা জঙ্গলে বা হাঁটু সমান পানিতে বা কোমর সমান পানিতে সে কি লুকিয়েছিল। তাহলে আমরা জাস্ট এটা দিব যে একটা মাঠের ভিতরে, সরি জঙ্গলটা ছিল না, একটা মাঠ ছিল। আচ্ছা, একটা মাঠের ভিতরে একটি বড় গর্ত করে কোমর পানিতে সে কি ছিল লুকিয়েছিল। হ্যাঁ, আমরা দেখতে পাই যে গ্রামে যখন পাকিস্তানি হানাদার বাহিনী ঢুকে তখন সে কি এটা বুঝতে পারে এবং দূর থেকে দেখতে পারে যে এটা কী রকম তাদের তাণ্ডব চালাচ্ছে। সো নিজেকে আত্মরক্ষা করার জন্য সে কি মাঠের মধ্যে গিয়ে কোমর সমান একটা গর্ত করে এবং সেখানে আশেপাশে পচা পানি টানি থাকে এরকম সিচুয়েশনেও সে আত্মরক্ষার জন্য সেখানে কি লুকিয়ে থাকে। রাইট? এটা জাস্ট তুমি তোমার মতো করে দিয়ে দিবা। তেমন বেশি কিছু করতে হবে না। এমন বেশি কিছু লিখা লাগবে না। জাস্ট পয়েন্ট বা টু দ্য পয়েন্ট যদি লিখতে পারো তাহলে কিন্তু মার্কস এখান থেকে তুমি পেয়ে যাবা। অপমানের চেয়ে মৃত্যুকেই শ্রেয় মনে করে, দেখো অপমানের চেয়ে মৃত্যুকেই শ্রেয় মনে করে আজিজ মাস্টারের উদাহরণ ব্যবহার করে বাক্যটির সত্যতা ব্যাখ্যা করো। দেখো, আমরা দেখতে পেয়েছিলাম যে আজিজ মাস্টার, ঠিক আছে, এই পার্টটা আমরা দেখবো যে ওকে। সো আমরা হচ্ছে আজিজ মাস্টারে চলে যাব, ঠিক আছে। এখন দেখো,
মূল কথা হচ্ছে আজিজ মাস্টার হচ্ছে একটা কি বলবো যে অত্যাচারের শিকার হওয়া একজন ব্যক্তির উদাহরণ হিসেবে আমরা নিতে পারি। আজিজ মাস্টারকে কি করা হয়েছিল যে যখন জানতে পারতেছিল যে আজিজ মাস্টার হচ্ছে গ্রামের একটা মেয়ের সাথে কি তার একটা কি আছে, সম্পর্ক আছে, তখন আজিজ মাস্টারকে বলেছিল যে আজিজ মাস্টারকে কি উলঙ্গ করে পুরো গ্রাম ঘোরানো হবে। ইভেন ওই মেয়ের সামনেও কি তাকে উলঙ্গ করে ঘোরানো হবে। তো যখন তাকে এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে তাকে নিয়ে হলো, সে খুব লজ্জিত বা সে খুব শাই ফিল করলো যে এটা তো একটা বড় ব্যাপার-স্যাপার। ১ম যদিও সে ওইটা চুজ করে, কিন্তু দিন শেষে দেখতে পারে যে না, এটা তার জন্য মান-সম্মান তো অনেক চলে গেছে। তো দিন শেষে সে আবার কি করে? মৃত্যুকে আবার বেছে নেয়। ঠিক আছে? তারপর তাকে কি করে? জেনারেল এজাজ বা মেজর এজাজ তাকে কি হত্যা করে। তাহলে দেখো, তো এটা এটা কি হচ্ছে? তো এটাকে তো অবশ্যই করতেছে। মূল কথাটা হচ্ছে যে কি? অপমানের চেয়ে মৃত্যুকেই শ্রেয় মনে করা। মানে অপমান হব না, আমি অপমানিত হব না, তার চেয়ে আমি কি মৃত্যুটাকেই কি চুজ করে নিব। সেটাকে আজিজ মাস্টারকে দেখতে পেয়েছি। তাকে ১ম উলঙ্গ করে, তারপর হচ্ছে গ্রামের সবার সামনে দিয়ে ঘোরার কথা বলে। সো তারপর হচ্ছে কি সে আর কি, যেহেতু এত বেশি অপমানিত হয়েছে, এখন তো তার বেঁচে থাকার আর কোনো অর্থ নাই। কারণ বেঁচে থাকলে আর কি হবে? এত অপমানিত হওয়ার পর তখন তার কাছে একটাই অপশন ছিল যে সেটা সে মৃত্যু। তখন সে কি জেনারেল আজিজের সরি, হ্যাঁ, মেজর আজিজের সরি, আজিজ মাস্টার ছিল, বারবার আজিজ। এজাজ ছিল হচ্ছে জেনারেল, রাইট? ওকে। মেজর এজাজ ছিল, আর এটা আজিজ আর এজাজ, দেখো একটু গুলিয়ে ফেলতেছি। এজাজ, তো এজাজ তাকে কি শুট করে মেরে ফেলে। তো সে কি, সে হচ্ছে অপমানিত হওয়ার চেয়ে মৃত্যুটাকে তারপর কি পিক করে নেয়। তো এটাই ছিল মূল কথা, ঠিক আছে? তেমন কিছু কঠিন কিছু ছিল না, তোমরা যদি একটু মনোযোগী হও বা একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু এটা লিখতে পারবা, রাইট? আচ্ছা, এখন হচ্ছে আমরা সেট সিটা দেখব। ওকে, আমরা এখন হচ্ছে সেট সিতে চলে যাব। দেখো কি বলা আছে, প্রথম প্রশ্নটা আমরা দেখি। বলা আছে যে কবি তার স্বদেশে থাকেন কোন নিয়মে? সে থাকে শাপ্নিক নিয়মে। হ্যাঁ, ঠিক আছে? তো জাস্ট এটা লিখে দিবা, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। আর কিছু লেখার দরকার নাই। ১ নাম্বারের প্রশ্ন দেখো। আমি তার চিরচেনা স্বজন একজন বলতে কবি কি বুঝিয়েছেন? চিরচেনা স্বজন বলতে যে কবি দেশের যে মাটি, মানুষের সাথে যে তার একটা চিরন্তন সম্পর্ক, যে তার একটা আত্মিক সম্পর্ক, সুগভীর সম্পর্ক, এটাই বোঝানো হয়েছে। তার মানে দেখো, দেশ তো শুধু তুমি এই কথাগুলো জাস্ট একটু লিখে দিলেই হবে। দেশ তো শুধু ধরো প্রাকৃতিক, মানে চারপাশের প্রকৃতি নয়, একে আপন সত্তায় অনুভব করা। আর দেশকে অনুভব করলে দেশের মানুষকেও কি করা যাবে? আপন ভাবা হবে বা মনে হবে। কবি আপন ভেবেছেন কদম আলী, উম ভেবেছেন কদম আলীকে, দেখেছেন বার্ধক্যে পীড়িত তার ক্লান্ত চোখের আঁধার, এবং কদম আলীর কাছেও কি কবি একজন পরিচিত চিরচেনা। মূলত হচ্ছে কি কদম আলীর পার্সপেক্টিভে আমাদের এই লাইনটা চলে আসছিল যে আমি তার চিরচেনা স্বজন একজন। ঠিক আছে? তার মানে হচ্ছে মাটি এবং মানুষের সাথে যে তার একটা সুগভীর সম্পর্ক, এটাকেই মিন করা হচ্ছে এখানে, রাইট? এখন দেখো, আমরা হচ্ছে ঘ নাম্বারে যাব। আমি কোনো আগন্তুক নই কবিতার সাথে উদ্দীপকের সাদৃশ্য ব্যাখ্যা করো। এখন উদ্দীপকটা কি দেখো। দেখো, আমার বাংলা আমার, আমি বাংলার, বাংলা আমার জন্মভূমি। আচ্ছা, গঙ্গা ও যমুনা, পদ্মা ও মেঘনা বহিছে যাহার চরণ চুমি। বাংলার তরু, বাংলার ফসল, বাংলার পুষ্প, বাংলার কমল। ওকে, মঠে ঘাটে, মাঠে ঘাটে, পথে, তঠিনী সৈকতে, দেখে যে দেখে সে আপন হারা। এখন মূল কথাটা কি দেখো, সব জায়গায় কি প্রকৃতির সৌন্দর্যের প্রতি যে একটা আকুলতা আছে, ঠিক আছে? এটা কি প্রকাশ পেয়েছে দেখো। প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি কবি চিত্তের আকুলতা প্রকাশের দিক থেকে উদ্দীপক ও হচ্ছে আমাদের আমি কোনো আগন্তুক নই এই কবিতার সাথে কি আছে? সাদৃশ্য আছে। দুই জায়গাতেই সবাই কি প্রকৃতির প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন, হ্যাঁ? এখন কবিতায় কিভাবে প্রকাশ করছে এটা জাস্ট একটু দেখো। প্রকৃতির উপর সম্পূর্ণ আস্থা রেখেছেন। আমরা দেখেছি যে যে প্রকৃতির সৌন্দর্যের প্রতি কবি অভিভূত হয়েছেন। কীভাবে অভিভূত হয়েছিলেন? এই যে দেখো, কবি বিশ্বাস করেন গভীরতার, এই যে রাতের আলো জ্বলা জোনাকি, জাকরা ডুমুরের ঢালে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকানো মাছরাঙা, মৃদু দেখো মন্দময় বাতাসে ক্লান্ত বিকালের পাখি, সবই কবির অতি পরিচিত। এদের মোহেই কবি একসময় অভিভূত হয়েছিলেন। সো এগুলো হচ্ছে কবিতায় যে প্রকৃতির প্রতি ভালোবাসাগুলো। আর উদ্দীপকেরটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে হচ্ছে পদ্মা মেঘনা যমুনার কথা বলা আছে, বাংলা তরু পুষ্প এগুলো বলা আছে। সো এই দুইটার সাথে একটু অ্যালাইন করে লিখে ফেলবা, তোমার অ্যান্সারটা হয়ে যাবে, রাইট? এখন আমরা খ গ পড়ে ফেলছি। এখন দেখো, উদ্দীপক ও আমি আগন্তুক নই কবিতায় যেন এক সূত্রে গাথা। মূল কথা হচ্ছে দুইটার কি মনোভাব কি সেম কি না, এটা জাস্ট একটু এক্সপ্লেন করবা। এখন দেখো, মাতৃভূমির প্রতি ভালোবাসার গভীরতা প্রকাশের দিক থেকে উদ্দীপক ও আমি কোনো আগন্তুক নয় কবিতাটি এক সূত্রে ঘাতা। দেখো, মাতৃভূমির প্রতি ভালোবাসা
প্রকাশ পেয়েছে, কবিতাতেও প্রকাশ পেয়েছে, যে কবিতায় তিনি বারবার বলার চেষ্টা করতেছেন যে আমি কোনো আগন্তুক নই, আমি এখানকার মানুষ। সেটা প্রমাণ দেওয়ার জন্য তিনি কি প্রাকৃতিক বিভিন্ন সিম্বলের সাহায্য নিয়েছেন। তাছাড়া হচ্ছে জমিলার মার, আর হচ্ছে আরেকটা ক্যারেক্টার যে হচ্ছে কে ছিল যে আমাদের কদম আলী, তার হেল্প নিয়েছেন। এবং উদ্দীপক আমরা দেখতে পাই যে সে কিন্তু দেশকে অনেকভাবে ভালোবাসছে। দেখো বলতেছে যে এই যে দেখো বাংলার আমি বাংলা আমার, আমি বাংলার, দেখো বাংলা আমার জন্মভূমি, গঙ্গা ও যমুনা, পদ্মা মেঘনা যে হচ্ছে চরণতলী। মানে দেখো দুই জায়গায় কি দেশের প্রতি ভালোবাসাটা কি শো করা হচ্ছে। সো আমরা জাস্ট এই দুইটা কথা যদি তুমি বলতে পারো তাহলে তোমার অ্যান্সারটা হবে। তো মূল কথাটা হচ্ছে এটা মনে রাখবা যে মাতৃভূমির প্রতি ভালোবাসার গভীরতা প্রকাশের দিক থেকে উদ্দীপক ও আগন্তুক একই সূত্রে ঘাতা। ঠিক আছে, মানে দুই জায়গাতেই কি করা হচ্ছে, মাতৃভূমির প্রতি ভালোবাসাটাকে ইন্টেন্সিফাই করা হচ্ছে, রাইট? আচ্ছা, এখন দেখো, আচ্ছা, অধীর আগ্রহে সবাই বসে আছে কিসের প্রতীক্ষায়? কিসের প্রতীক্ষায় বলো তো? স্বাধীনতার প্রতীক্ষায় না? স্বাধীনতার অপেক্ষায় সবাই কি অধীর আগ্রহে বসে আছে? আমরা তোমাকে আসতে হবে স্বাধীনতা, এখানে এটা পাই। দেখো, জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের ওকে, জলপাই রঙের ট্যাঙ্কে দানবের সাথে তুলনা করা হয়েছে কেন? খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো, জলপাই রঙের ট্যাঙ্কে দানবের মতো বিশাল হওয়া এবং দানবের মতো ব্যাপক হত্যাযজ্ঞ, হ্যাঁ, বা ধ্বংসযজ্ঞ চালানোর জন্য কবি কি ট্যাঙ্কের সাথে তুলনা করেছেন। ওকে, দেখো, ট্যাঙ্ক তো চেনো যে যুদ্ধক্ষেত্রে ইউজ করা হয় ট্যাঙ্কগুলো। এগুলো কি গুলা ছুটতে ছুটতে বা গুলি ছুটতে ছুটতে সামনের দিকে এগিয়ে চলে, সামনে পিছে যা পায় সব কিছুকে তারা ধ্বংস করে দেয়। আবার দেখো, এখন আমরা কি দানবটা দেখতে পাই কি হিন্দু পুরাণে বর্ণিত, তুমি এই লাইনটা একটু ইন্টেন্সিফাই করো, বা হিন্দু পুরাণে বর্ণিত দৈত্য দানবেরা কি মানুষের উপর যেমন নিষ্ঠুর ও বর্বর হত্যাযজ্ঞ তারা করেছিল, ঠিক তেমনই ট্যাঙ্ক এসে কি পশ্চিম পাকিস্তানের ট্যাঙ্ক পূর্ব বাংলার মানুষের উপর ঠিক এমনভাবে কি হত্যাযজ্ঞ চালিয়েছিল। সো এই জন্য কী করা হচ্ছিল, ট্যাঙ্কগুলোকে দানবের সাথে কী করা হয়েছে, তুলনা করা হয়েছে। ঠিক আছে, এখন দেখো, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতার যে ভাবটি ফুটে উঠেছে, এখন যে ভাবটি এখন আমাদের দেখতে হবে কোন ভাবটি এখানে ফুটে উঠেছে। দেখো, পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টিতে বাঙালির অবদান অপরিসীম। ওকে, ব্রিটিশ ভারত থেকে স্বাধীনতা প্রাপ্তির পর 25 বছর ধরে অকৃতজ্ঞ পাকিস্তানি শাসকবর্গ আমাদেরকে নিষ্ঠুরভাবে শাসন করে, শোষণ করে, পরিশেষে শক্তি দিয়ে সংগ্রাম করে অগণিত শহীদদের তপ্ত খুনে অঙ্কিত হয়েছে লাল সবুজের পতাকা। ঠিক আছে, এখন কোন দিকটা এখানে প্রতিফলিত হয়েছে দেখো, মোট কথা হচ্ছে আমরা যদি এইখান থেকে একটু একটু ফোকাস করি, যে দেখো, শাসকবর্গ আমাদের নিষ্ঠুরভাবে কি শোষণ করেছে এবং পরিশেষে শক্তি দিয়ে সংগ্রাম করে, মানে হচ্ছে সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করার দিকটা কি প্রতিফলিত হয়েছে। তো তুমি জাস্ট এই লাইনটা এখানে প্রথমে এইভাবে বলবা যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনার ভাবটি কি ফুটে উঠেছে। আমরা জানি মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর প্রায় 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। তাহলে এইখানেও কি হচ্ছে দেখো, উদ্দীপকে সেটা বলা আছে যে ইংরেজদের থেকে আমরা স্বাধীন হয়েছিলাম, বাট অকৃতজ্ঞ পাকিস্তানি আবার আমাদের উপর কি করতেছিল, অত্যাচার নির্যাতন মানে চালিয়েছিল। আর তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা হচ্ছে 9 মাস একটা যুদ্ধের মাধ্যমে নিজেদেরকে স্বাধীন করে ফেলি। সো তাহলে রেলেভেন্ট দিক কোনটা, মানে সংগ্রাম বা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা। এটা জাস্ট হচ্ছে দুইখান থেকে তুমি কমন কিছু ফিচার্সগুলো টেনে নিয়ে জাস্ট অ্যান্সারটা করে ফেলবা। এবং শেষেটা দেখো, উদ্দীপকটি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার আংশিক প্রতিফলন মাত্র, রাইট? এখন দেখো, এখন তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কি কি বলা আছে দেখো। এখন হচ্ছে আংশিক বলতে তো বুঝো, আংশিক বলতে কিছুটা এখানে উঠে আসছে কিন্তু কি সবগুলো উঠে আসেনি। তাহলে দেখো এইখানে কোন দিকটা ফুটে উঠেছে, আর উদ্দীপকে আমাদের কবিতায় কোন কোন দিকটি ফুটে উঠেছিল আর এগুলো এখানে উঠে আসেনি, এটা তুমি জাস্ট ব্যাখ্যা করবা। তো পুরোটা ব্যাখ্যা করার পর শেষে তোমাকে দেখতে হবে দেখো, তুমি যদি এই লাইনটা একটু ফোকাস করো তাহলেই হবে। ঠিক আছে, কিভাবে দেখো, উদ্দীপকে পাকিস্তানি শাসন শোষণ ও স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে বাঙালি যে বিজয় অর্জন করে সেই দিকটি শুধু বর্ণনা পাই। উদ্দীপকে শুধু পাকিস্তানিদের শাসন এবং বাঙালিদের যুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করছে এই দুইটা দিকে ফুটে উঠছে। বাট কবিতায় এছাড়া আরও অনেক দিক আছে, যেমন কি কি আছে দেখো। অন্যদিকে কবিতায় আমরা দেখি যে পাকিস্তানি শাসক গোষ্ঠীর সব ধরনের অত্যাচার নির্যাতন, এখানে কি ছিল, গ্রামের পর গ্রাম তারা জ্বালিয়ে দিয়েছে, বস্তি ছাত্রাবাস,
অবুঝ শিশু তার বাবা মার মানে লাশের উপর হামাগুড়ি দিচ্ছে। তারপর সকিনা বেবির স্মৃতির সিঁদুর মুছে গেছে। আর সকিনা বেবির কপাল ভাঙছে। হরিদাসীর স্মৃতির সিঁদুর মুছে গেছে। এই বিষয়গুলো ছিল। দেখো আবার স্বাধীনতার জন্য প্রতীক্ষা, আমরা যে স্বাধীনতার জন্য অপেক্ষা করতেছি, ধ্বংসাত্মক চিত্র, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এই সবগুলো ছিল মানে একটা কি বলবো স্বাধীনতার একটা মানে কম্বো প্যাকেজ হচ্ছে আমাদের কবিতাটা। বাট উদ্দীপকের শুধুমাত্র পাকিস্তানিদের শাসন, শোষণ আর হচ্ছে যুদ্ধ। এই ২ টা বিষয় তুলে ধরা হয়েছে। কিন্তু আমাদের কবিতায় একদম পুরো প্যাকেজটা মানে পুরো বিষয়টা তুলে ধরা হয়েছে। সো আমরা বলতে পারি উদ্দীপকটা হচ্ছে একটা আংশিক চিত্র, সম্পূর্ণ চিত্র না। ৩ নং প্রশ্ন দেখো, পৃথিবীতে জাত মহাকাব্য কয়টি? পৃথিবীতে জাত মহাকাব্য হচ্ছে ৪টি। ঠিক আছে? জাস্ট ৪টি লিখে দিবা। আচ্ছা, কিন্তু যারা লুক ঠকিয়ে প্রাসাদ গড়ে, কবি কাদের উদ্দেশ্যে এই উক্তিটি করেছেন? দেখো, এই উক্তিটি নরমালি হচ্ছে সমাজের অসৎ ব্যক্তি যারা হচ্ছে মানুষ ঠকিয়ে বা মানুষের সাথে চিটিংবাজি করে বা অসৎ উপায়ে টাকা উপার্জন করে তাদেরকে কি তিনি বলেছেন। তাহলে তুমি কিভাবে অ্যান্সারটা করবা? যে দেখো, দুর্নীতিবাজ, অসৎ, বিভেদকারী পরগাছাদের উদ্দেশ্য করে বলেছেন, হ্যাঁ? এবং তিনি বাতাসের কাছে বা বুশেকের কাছে তিনি কি প্রার্থনা করেছেন বা আহ্বান করেছেন, তোমরা তাদেরকে কি ধ্বংস করে দাও। তোমরা কেন গরিব মানুষদেরকে তোমরা বিপদে ফেলতেছো? তোমাদের তো উচিত তাদেরকে অ্যাটাক করা, রাইট? এই বিষয়গুলো জাস্ট তিনি বলেছেন। এবং তিনি কি বাতাসকে উপহাসও করেছেন, যে কিসের জন্য উপহাস করেছেন? যে তোমরা আ অন্যায়কারীকে তোমরা কি করতেছো না, কোনো ক্ষতি করতেছো না। বাট যারা হচ্ছে সমাজের নিচু স্তরের মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে তোমরা ক্ষতি করতেছো। এটাই ছিল মূল পয়েন্ট। এখন দেখো, উদ্দীপক ও বুশেক কবিতার অন্তর্নিহিত ভাব একই। এখন আমাদের এটা প্রমাণ করতে হবে। এখন দেখি ভাবটা কি উদ্দীপকে আছে। রাশিয়াতে একটি সংগঠন চালায়, সেখানে দরিদ্র শিশুদের জন্য স্কুলের ব্যবস্থা করা হয়। একদিন হঠাৎ জ্বর এসে স্কুলটি ভেঙে যায়। অথচ শহরের, তাহলে দেখো মূল পয়েন্ট হচ্ছে স্কুলটা ভেঙে গেছে, অথচ শহরের ব্যয়বহুল স্কুলগুলো ঠিকই দাঁড়িয়ে থাকে। রাশিয়া দীর্ঘশ্বাস মানে ফেলে বলে, জ্বর কি শুধু গরিবের স্বপ্নই ভাঙে? তাহলে আমরা অবশ্যই বলতে পারি ভাবটাই একই। কিভাবে একই? দেখো, বুশেক কবিতায় আমরা দেখতে পাই বাতাস এসে কি দরিদ্র মানুষদেরকে কি করতেছে বা গরিব মাঝির পাল ছেড়ে ফেলতেছে। বাট ধনীদের কোনো ক্ষতি তারা করতে পারতেছে না। আর এখানেও আমরা কি দেখতে পাচ্ছি? এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কি করতেছে, ঝড় আইসে কি করতেছে, যে তার যে একটা ছোট স্কুল আছে যেখানে বাচ্চাদেরকে সে পড়াইতেছে, এইটাকে সে কি ভেঙে ফেলছে বাতাস। বাট বড় বড় স্কুল বা যেগুলো বেসরকারি অনেক লাভজনক প্রতিষ্ঠান বা অনেক বেশি অয়েল নন, সেগুলো কোনো ক্ষতি করতে পারতেছে না। সো দুইখানেই কি আছে? তাহলে দুই জায়গাতেই কি সেম কাহিনী ঘটতেছে। তাহলে আমরা বলতে পারি যে কালবৈশাখীর আগমনে শুধু দরিদ্র ও অসহায় মানুষদেরই এই পক্ষপাতমূলক ধ্বংসলীলার শিকার হতে হয়। তো এই দিক থেকে কি দুইটা কি একই রকম ভাব তারা কি ধারণ করতেছে। জাস্ট একটু এক্সপ্লেন করে দিবা। ধ্বংস কি সব সময় নতুন কিছু সূচনা করে নাকি অন্যায়েরই প্রতিচ্ছবি? আচ্ছা, যুক্তিসহ আলোচনা করো। তাহলে এটা জাস্ট একটু বোঝার চেষ্টা করো। ধ্বংস কি সবসময় নতুন কিছু সূচনা করে নাকি অন্যায়ের প্রতিচ্ছবি? বিষয়টা বোঝার চেষ্টা করো যে ধ্বংস হলে কি নতুন কিছু আসবে নাকি এই ধ্বংসটা মূলত অন্যায় করা হচ্ছে? দেখো, যদি আমরা কবিতার আলোকে এটা এক্সপ্লেন করি তাহলে অ্যান্সারটা আমাদেরকে কীভাবে দিতে হবে? দেখো, বিষয়টা হচ্ছে ধ্বংস যদি এমন একটা ধ্বংস যদি সমাজে পজিটিভ কিছু বয়ে আনে, দেখো ধ্বংস আসলো বাট হচ্ছে অন্যায়কারী, লুভি, দুর্নীতিবাজ তাদের যদি ক্ষতি করে তাহলে কি হলো? একটা পজিটিভ চেঞ্জ চলে আসলো, রাইট? সমাজের জন্য। বাট ধ্বংসটা যদি কাদের হয়? কিন্তু ধরো একটা বিধ্বংসী একটা কিছু চলে আসলো দেশে এবং এটা ক্ষতি করলো সমাজে খেটে খাওয়া মানুষদের বা ধনীদের কোনো কিছু হলো না বা দুর্নীতিবাজ বা খারাপ মানুষদের কিছু হলো না। ক্ষতিটা শুধু হচ্ছে গরিব মানুষদের হলো। এই ক্ষেত্রে এটা কি অন্যায়ের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ালো। তাহলে কি এটা ২ টা ক্ষেত্রে আমরা বলতে পারি। জাস্ট এভাবে একটু এক্সপ্লেইন করে দিবা, রাইট? যে যদি খারাপ মানুষদের ক্ষতি করে তাহলে তো অফকোর্স এটা খুব ভালো যে একটা নতুন কিছু সূচনা করলো। খারাপ মানুষরা আর খারাপ কাজ করতে পারবে না বা তারা ভয় পাবে। কিন্তু যদি গরিব মানুষদেরই ক্ষতি করে সেক্ষেত্রে এটা কি অন্যায় হয়ে গেল। ঠিক আছে? এই ২ টা বিষয় জাস্ট এক্সপ্লেইন করে দিলেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে। এখন দেখো ৪ নাম্বার কি বলতেছে? কে নদীর পানি তুলে শূন্যে ছড়িয়ে দেয়? হ্যাঁ? ওকে, সরি। প্রশ্নটা হচ্ছে কে নদীর পানি শূন্যে তুলে ছড়িয়ে দেয়? মানে শূন্যে তুলে আবার কি ছড়িয়ে দিতেছে চারদিকে। তাহলে আমরা কি জানি? এটা একদম কবিতায় লিখা আছে, বুশেক কবিতায়, যে বৈশাখী ঝড় নদীর পানি শূন্যে তুলে কি ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা, কবি তুফানকে কাদের ধ্বংস করতে বলেছেন বলো তো? কবি হচ্ছে
সমাজের পরগাছা যারা হচ্ছে লুক ঠকিয়ে মানুষকে অত্যাচার করে নির্যাতন করে টাকা পয়সা ইনকাম করতেছে তাদেরকে কি করতেছেন ধ্বংস করতে বলতেছেন। আমরা দেখতে পাই যে নরমালি হচ্ছে বাতাস কি করে, তুফান কি করে, গরিব মানুষদের ক্ষতি করতেছে, রাইট? কিন্তু কবি শেষে কি আহ্বান করেছেন কি তোমরা আসো বাট যারা অন্যায়কারী অত্যাচারী তাদেরকে ক্ষতি করো, মানে সাধারণ মানুষের যেন এটা ক্ষতি, তোমরা হচ্ছে দুর্ভোগের কারণ না হও। হ্যাঁ, এইগুলো মিন করার আছে এখানে। তারপর দেখো উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে ভূষেক কবিতার বৈসাদৃশ্য ব্যাখ্যা করে। এখন আমাদের বৈসাদৃশ্য খুঁজতে লাগবে। হ্যাঁ, এখন থেকে আমরা একটু বৈসাদৃশ্য বের করি। আচ্ছা, বলতেছে কি তিনি জানান জলবায়ু পরিবর্তনের ফলে এই বছর দেশের অভ্যন্তরে সাধারণ বৃষ্টিপাতের চেয়ে অনেক বেশি বৃষ্টি হয়েছে। তাছাড়া ফেনী নদীর উজানে ত্রিপুরাতেও সাধারণ বৃষ্টিপাতের চেয়ে বেশি বৃষ্টি হচ্ছে এবং সেখানে বন্যা সৃষ্টি হচ্ছে। এই দুই কারণে এবার অনেক বড় আকার ধারণ করেছে। দেখো দুই জায়গাতেই কি বলা আছে, বন্যার কথা বলো না, দুই জায়গাতেই প্রকৃতির যে একটা ধ্বংসাত্মক রূপ এটা তুলে ধরা হয়েছে। তো ধ্বংসাত্মক রূপ এখানে তুলে ধরা হয়নি, এখানে জাস্ট বলা আছে যে এখানে দেখো সম্ভাবনা দেওয়া আছে যে বন্যা অনেক বড় আকার ধারণ করেছে, ঠিক আছে? কিন্তু এখানে ধারণ করার ফলে এখানে কি হয়েছে সেটা কিন্তু বলা নাই। হ্যাঁ, এখন দেখো তুমি জাস্ট মূল কথাটা এটা বলে দিবা। এখানে দেখো যে উদ্দীপকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের কথা বলা হয়েছে, রাইট? সেখানে অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যার কারণে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। তবে উদ্দীপকে বসেক কবিতার মতো কোনো আকাঙ্ক্ষা বা গরিব মানুষের বিষয়টি উল্লেখিত হয়নি। এখানে দেখো জাস্ট বলা আছে যে একটা বড় বন্যা হতে পারে, বাট বড় বন্যাটা এসে কি কাদের ক্ষতি করলো, ধনীদের ক্ষতি করলো না গরিবদের ক্ষতি করলো, এইরকম কোনো কিছু এখানে বলা নাই। কিন্তু বসেক কবিতায় এটা বলা ছিল যে বুশেক বা বাতাস বা আমরা যেটাই বলি না কেন সেটা হচ্ছে কি জ্বরটা কি করতেছে, গরিব মানুষের ক্ষতি করতেছে, ধনীদের ক্ষতি করতেছে না। এবং শেষে কবিকে আহ্বান করেছেন যেন পরগাছাদের ক্ষতি করা হয়, রাইট? তাহলে এই দিক থেকে এটা কি একটা বৈসাদৃশ্য আছে। এখানে জাস্ট বলা আছে একটা বড় বন্যা হবে, আর এখানে বলা আছে যে বড় জ্বর হওয়ার ফলে কি কি হচ্ছে। হ্যাঁ, এই ফলাফলগুলো এখানে দেওয়া আছে। সো এই দুইটা দিক থেকে আমরা বলতে পারি যে এখানে একটা বৈসাদৃশ্য আছে। এখন দেখো কি বলতেছে, বন্যা হোক বা কালবৈশাখী, প্রাকৃতিক দুর্যোগের ঘাত প্রতিঘাত চিরকাল ধরেই বাংলার মানুষ সহ্য করে আসছে। বৈশাখ কবিতার উদ্দীপকের আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করো, রাইট? এখন দেখো তুমি এই লাইনটা একটু জাস্ট বলে দিবা যে বন্যা হোক কালবৈশাখী হোক তো সহ্য করে আসছে, মন্তব্যটি বৈশাখ কবিতার আলোকে দেখো। বন্যা তো এখানে লেখা, আর কালবৈশাখী হচ্ছে আমরা বৈশাখ কবিতায় দেখতে পাচ্ছি। সেটা যেটাই হোক না কেন এটা বাংলার মানুষকে চিরকালই সয়ে আসতেছে। কেন দেখো, কালবৈশাখী যখন হচ্ছে তখন মানুষের অনেক বেশি ক্ষতি হচ্ছে, ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, গরিব মানুষের যাদের ঘরগুলো একটু টিনের ঘর থাকে অথবা মাটির ঘর থাকে, অথবা ধানের ক্ষতি হয়, ফসলি জমির ক্ষতি হয়। আবার দেখো কালবৈশাখী যখন হয় এগুলো হয়, আবার যখন অনেক বন্যা হয়ে যায়, বন্যা হলে কি হবে, বন্যা হলেও তো ফসল নষ্ট হবে, মানে ফসলি জমি নষ্ট হয়ে যাবে, ধান চাষ হবে না। তাহলে এটা কি দিন শেষে কাদের ক্ষতি হচ্ছে, যে বাংলার মানুষ কি এই সমস্ত ব্যাপার স্যাপার কি সহ্য করে আসছে? এটা দেখো জাস্ট দুইখান থেকে এইভাবে জাস্ট বলে দিবা যে দুইটারই নেগেটিভ ইম্প্যাক্ট বাংলার মানুষই বহন করে চলতেছে, সেটা হোক বন্যা হোক কালবৈশাখী, ঠিক আছে? আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের উম, হুম এখন হচ্ছে আমরা সহপাঠের পাঠ দেখবো। দেখো নীলগঞ্জ গ্রামে মিলিটারি দল কিভাবে প্রবেশ করে, দেখো এটা একদম হচ্ছে আমরা এর আগের যে পার্টটা ছিল সেখানে এক্সপ্লেন করেছি, তবে আবার আমরা বলতেছি যে আমরা দেখতে পেয়ে যে মিলিটারিরা প্রবেশ করে 1 মে 1971 সালে। হ্যাঁ, তারা হচ্ছে প্রায় ফজরের নামাজের আগ মুহূর্তে প্রবেশ করে এবং প্রবেশের বিষয়টা কি সবার আগে টের পায় মীর আলী, তারপর আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা দেখতে পাই যে একজন বুড়ি এটা টের পায়, রাইট? চিত্রা বুড়ি সেটা টের টের পায়। তারপর তারা গ্রামে এসে কী করে অনেক হত্যাযজ্ঞ চালায় এবং তাদের প্রথম কাজটাই ছিল গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। মানে এমন একটা আতঙ্ক সৃষ্টি করা যেন পরবর্তীতে অন্য কোনো মানুষ তাদের বিরুদ্ধে না যেতে পারে। এরকম একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করেছিল, রাইট? তো এই বিষয়গুলো জাস্ট বলে রাখবা। এখানে হচ্ছে একজন মাস্টার, মসজিদের ইমাম, তারপর কৈবর্ত গ্রামের 2 জনকে তারা হত্যা করে ফেলে। এরকম ব্যাপার-স্যাপারগুলো জাস্ট একটু লিখে দিবা, ঠিক আছে? দেখো ওই যে কালী মন্দিরে শুয়েছিল কিন্তু সে কিছুই বুঝতে পারেনি, ভেবেছিল এরা ডাকাত। এরপর মিলিটারি দলকে দেখতে পায় নীলগঞ্জ মসজিদের ইমাম। সে প্রথমেই বুঝতে পারে মিলিটারি প্রবেশ করছে। এই সমস্ত ব্যাপার-স্যাপার একটু জাস্ট লিখে দিবা। তাহলে তোমার হবে। মানে কিভাবে প্রবেশ করছে এই পুরোটা লিখে দিলেই হবে।
আচ্ছা, 1971 উপন্যাসটি খণ্ড খণ্ড ঘটনার মাধ্যমে পুরো মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরেছে। এটা কি তুলে ধরছে কিনা তুমি জাস্ট বলার চেষ্টা করো। দেখো, আমাদের এই যে 1971 যে উপন্যাসটা আমরা দেখতে পাই, এখানে পুরো মুক্তিযুদ্ধে কি হয়েছে? দেখো, পাকিস্তানি হানাদার বাহিনী আসছে, আসার পর যেখানেই ঢুকেছে তারা ওই গ্রামে কি করছে? একদম ঘর-বাড়ি তারা পুড়িয়ে ফেলছে। যুবকদেরকে ধরে তারা হত্যা করছে এবং তাদেরকে একটু কি মনে হচ্ছে যে সাসপিশিয়াস, যাদেরকে দেখেই মনে হচ্ছে যে না, সে তার তার মানে তাদের বিরুদ্ধে যেতে পারে অথবা সে মুক্তিযুদ্ধে যেতে পারে, তাদেরকে ধরে তারা কি করছে? মেরে ফেলছে। যাদেরকেই সন্দেহ হয়েছে তাদেরকেই মেরে ফেলছে। আবার অনেক মেয়েদেরকে, যুবতী মেয়েদেরকে তারা কি করছে? মানে সম্ভ্রমহানি করছে। তো এইগুলো ছিল হচ্ছে একটা সামগ্রিক চিত্র পুরো বাংলাদেশের। আমরা ঠিক এই ১৯৭১ মুক্তিযুদ্ধ, ১৯৭১ যে উপন্যাস, সেখানেও আমরা দেখতে পাই যে এই ঘটনাগুলো এক্সপ্লেইন করা আছে। তার মানে আমরা কি এটা, তাহলে আমরা কি অনায়াসেই বলতে পারি যে খণ্ড খণ্ড ঘটনার মাধ্যমে পুরো মুক্তিযুদ্ধের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আবার দেখো, আমাদের যে বাঙালিরা যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যুদ্ধের মানে আমরা প্রতিরোধ গড়ে তোলা, এই কাহিনীগুলো কিন্তু এখানে বলা আছে, রাইট? তাহলে আমরা বলা যায় যে উক্তিটি কি একদম যথার্থ। সবগুলো কাহিনী কি এখানে বলা আছে। আচ্ছা, মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এইরকম করবে, উক্তিটি কার এবং উক্তিটি করার কারণ কি ছিল বুঝিয়ে লিখো। দেখো, উক্তিটি ছিল মেজর এজাজের, এটা আমরা জানি। মেজর এজাজ নীলগঞ্জ গ্রামে প্রবেশ করেই এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। ওকে, এখানে মূল কথা হচ্ছে প্রাইমারি স্কুলের যে মাস্টার, তার প্রসঙ্গে এই কথাটা বলেছিল। হ্যাঁ, স্থানীয় প্রাইমারি স্কুলে তারা ক্যাম্প গঠন করে এবং আজিজ মাস্টারকে তারা কি করে? বন্দি করে। এবং আজিজ মাস্টারের একটা কি শাস্তি দেওয়া হয় যে তাকে কি উলঙ্গ করে কি পুরো গ্রাম ঘুরাবে। হ্যাঁ, সে একটু বিদ্রোহ করেছিল। আচ্ছা, এই যে দেখো কি বলতেছে যে আজিজ মাস্টার উলঙ্গ করে পুরুষাঙ্গে ইটের টুকরা ধরে তাকে কি করা হবে? পুরো গ্রাম ঘুরিয়ে আনা হবে। এরপর তাকে কি অপমানজনক শাস্তি বা মৃত্যুর মধ্যে একটি বেছে নিতে হয়। আজিজ মাস্টার প্রথম কি করে? লজ্জাজনক শাস্তি মেনে নিয়েছে। তার মানে কি তাকে কি প্রথম সে মৃত্যুটা চুজ করেনি। প্রথম মানে ওই শাস্তিটা মেনে নিয়েছে এবং তাকে কি করে? এই শাস্তিটা দেওয়া হয় এবং দিন শেষে সে কি করে? আবার যখন তাকে অপশন দেওয়া হয় তখন সে হচ্ছে আবার মৃত্যুটাকে চুজ করে নেয়। পরে তাকে কি মেরে ফেলা হয়। এটাই ছিল মূল কাহিনী। ঠিক আছে? রাইট? আচ্ছা। তো এইটাই হচ্ছে আমাদের ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নটা দেখো। খ নাম্বার কি বলতেছে যে রফিক ও মেজরের সম্পর্কে টানাপোড়েন কিভাবে কাহিনীর গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মধ্যকার দেখো, আমরা দেখতে পাই রফিক আর হচ্ছে মেজর এজাজের মধ্যে যে টানাপোড়েন কিভাবে কাহিনী, তাহলে মোট কথা হচ্ছে আমরা উপন্যাসে প্রথমে দেখতে পাই যে ক্যারেক্টারটা রফিক, সে প্রথম দিকে ছিল নরমালি হচ্ছে পাকিস্তানপন্থী। হ্যাঁ, সে হচ্ছে কাইন্ড অফ বলা যায় যে ওই যে কি বলবো, পাকিস্তানি বাহিনী ছিল, তাদের সহায়ক হিসেবে কাজ করেছিল। সে হচ্ছে তাদেরকে রাস্তাঘাট দেখাতো, কই কি হতো না হতো, কাইন্ড অফ হচ্ছে রাজাকারদের মতো সে কাজ করেছিল। কিন্তু ঘটনা প্রবাহ যখন আস্তে আস্তে অগ্রসর হয়, উপন্যাস যখন আস্তে আস্তে মাঝের দিকে বা শেষের দিকে যায়, তখন আমরা দেখতে পাই আস্তে আস্তে রফিকের মধ্যেও কি হয়? দেশপ্রেম জাগ্রত হয় এবং তার ক্যারেক্টারের মধ্যে কিছু চেঞ্জেস চলে আসে এবং এইগুলো মেজর এজাজও কি বুঝতে পেরে কি সে কি রফিককে, এবং রফিক এটাও বুঝে যে তাকে শুধু প্রয়োজনের জন্যই এখন ব্যবহার করা হচ্ছে, প্রয়োজন শেষ তো রফিককেও তারা কি করবে? শেষ করে ফেলবে বা তাকে ছুঁড়ে ফেলে দিবে। তো তার মধ্যে যখন দেশপ্রেম জাগ্রত হলো, তার কিছু তো চেঞ্জ তার মধ্যে চলে আসলো। আর মেজর এজাজ ছিল অনেক দূরদর্শী মানুষ, সেও এটা বুঝতে পারলো এবং তার মধ্যে কি করলো? তাদের মধ্যে তাকে ধরে ফেললো এবং তাকে জিজ্ঞেস করলো যে তোমার এই ব্যাপার-স্যাপার। তখন সেও কি স্বীকার করে নিল এবং দিন শেষে তাকে কি করলো? শুট করে মেরে ফেলা হলো। তাহলে এটা হচ্ছে কাহিনী। তোমরা যদি উপন্যাসটা একবার পড়ো, তাহলে তোমরা এটা অলরেডি বুঝতে পারবা যে তাদের মধ্যে সম্পর্কটা কিভাবে কি হয়? টানাপোড়েনে যায়। প্রথম দিকে তাদের মধ্যে একটা সুসম্পর্ক ছিল। কারণ রফিক মেজরকে কি অনেক বেশি হেল্প করতো। আস্তে আস্তে যখন রফিকের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়, তখন তাদের মধ্যে একটু একটু কি টানাপোড়েন হয়। তারপর একসময় মেজর এজাজ এটা বুঝতে পারে এবং তার পরিণতি অনেক ভয়াবহ খারাপ হয়। ওকে? এটাই ছিল আমাদের প্রশ্ন ২। তো আহ, এখন এখন আমরা দেখব যে সি এর হচ্ছে এমসিকিউ পার্ট, রাইট? এখন হচ্ছে আমরা সেট সির এমসিকিউ পার্টগুলো দেখব। দেখো, প্রথমে কি বলা আছে? আমি ছিলাম এখানে। কবি এখানে বলতে কি বোঝাতে চেয়েছে? এখানে বলতে তো অবশ্যই স্বদেশকে বোঝানো হয়েছে। তুমি জাস্ট স্বদেশ আছে সি নাম্বারে। তারপর দেখো, তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। অনাত্মীয় বলতে এখানে কারা জানে?
এখানে ছিল পাখিরা জানে, রাইট? পাখিরা হচ্ছে এ নাম্বারে, দেখো এ নাম্বারে পাখি বলা আছে। তারপর হচ্ছে আমরা সি নাম্বারে 3 নাম্বারে যাব। দেখো কবির হাতের স্পর্শ লেগে আছে কোথায়? কবির হাতের স্পর্শ লেগে আছে বৈঠায়, রাইট? তারপর দেখো কি বলা আছে যে অকাল বার্ধক্যে নত কেয় কদমালি, কদমালি আছে সি নাম্বারে। তারপর দেখো আমি কোনো আগন্তুক নই, কবিতার রচয়িতাকে আহসান হাবিব, আমাদের বি নাম্বার অ্যান্সার হবে। রানী খালের সাঁকো কার লেখা? রানী খালের সাঁকো হচ্ছে আহসান হাবিবের লেখা, এটাও বি নাম্বারে আছে। তারপর হচ্ছে দেখো আহসান হাবিব কোন পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে মৃত্যুবরণ করেন? সেটা ছিল দৈনিক বাংলা, দৈনিক বাংলা আছে আমাদের বি নাম্বারে। দেখো 8 নাম্বার কি বলতেছে, ক্ষুধার কসম আমি ভিনদেশি পথিক নই, আমি কোনো আগন্তুক নই, কবির এই বলিষ্ঠ উচ্চারণের পেছনে যে চেতনা সক্রিয় ছিল। দেখো আমরা এখন হচ্ছে অপশনগুলো পড়ব। প্রকৃতি ও জীবনের প্রতি গভীর আসক্তি, এটা প্রকৃতির সাথে যাচ্ছে না, মানে এটা স্বদেশ প্রেমের সাথে যাবে, রাইট? জন্মভূমির সাথে তার যে অবিচ্ছিন্ন সম্পর্ক এটা আছে, স্বদেশের অস্তিত্বের সাথে তার অস্তিত্ব গাথা, মানে দেশপ্রেম রিলেটেড কোনো কিছু থাকলে সেটা হবে। তাহলে আমাদের 2 আর 3 কোথায় আছে দেখো, একদম শেষে ডি নাম্বারে। আচ্ছা, আহসান হাবিব নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য সাক্ষী মেনেছেন, কার কার সাক্ষী ছিল কবিতায়? দেখো প্রকৃতিকে অবশ্যই তিনি সাক্ষী মেনেছেন, মানুষকে সাক্ষী মেনেছেন, বাট এখানে কোনো ইতিহাস আসেনি, তাহলে এ নাম্বারটা অ্যান্সার হবে। বাট বৌশেখের ক্ষেত্রে কিছু ইতিহাস ছিল কিছু। ওকে, এখন দেখো আমরা একটু উদ্দীপক পড়তে হবে, তারপর আমাদের 10 নাম্বার 11 নাম্বার অ্যান্সার করতে হবে। আমার দেশের মাটিতে আমার প্রাণ, নীতি লবে নবজীবনের সন্ধান, এখানে প্লাবনে নুহের কিস্তি ভাসে, শান্তি কপত বার্তা লয়ে আসে, জেগেছে নতুন চর, সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাদে গড়। ওকে, সুন্দর একটা কবিতা। এখন দেখো উদ্দীপকে আমি কোনো আগন্তুক নই কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে? মোট কথা হচ্ছে দেশের সাথে বা স্বদেশের সাথে যেই অপশনে যেগুলো থাকবে সেগুলো সবচেয়ে বেশি রিলেভেন্ট হবে, রাইট? এখন দেখো তাহলে আমরা কি দিব, যে দেশের মাটির সাথে যে অবিচ্ছেদ্য সম্পর্ক এটাই এখানে বলা আছে। এই ফুটে ওঠা দিকটি হলো জন্মভূমির প্রতি ভালোবাসা, এটা হবে অবশ্যই জন্মভূমি, আমরা জানি দেশপ্রেমটা বেশি প্রায়োরিটি পাবে এখানে। দেশকে আপন সত্তায় অনুভব করে, এটা হবে। মাটির গন্ধে বিরক্ত হওয়া, না এটা তো কখনোই হবে না, তাহলে এ বি, সরি 1 2, তাহলে বি নাম্বারে হবে। দেখো তেজি তরুর কাঁধে কি নিয়ে জঙ্গলে, সরি তেজি তরুণ কাঁধে কি নিয়ে জঙ্গলে ঘুরে বেড়ায়? সেটা ছিল রাইফেল নিয়ে ঘুরে বেড়ায়, এবং তারা কি একটা নতুন কিছুর কি করতে যাচ্ছে, আবির্ভাব করতে যাচ্ছে বা আনতে যাচ্ছে আমাদের জন্য। আচ্ছা, বাতাসে বৃদ্ধের কি নড়ছে? চুল নড়ছে, এখন চুল আছে দেখো সি নাম্বারে, তাহলে আমাদের অ্যান্সার হবে সি। আচ্ছা, স্বাধীনতার জন্য অনাথ কিশোরী কি নিয়ে বসে আছে? শূন্য থালা নিয়ে বসেছিল পথের ধারে, তাহলে শূন্য থালা দেখো কোথায় আছে, আমাদের বি নাম্বারে আছে। ওকে, এ ছিল 14 নাম্বার। এখন আমরা 15 দেখব। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী ব্যক্তি হলো রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পুকার দখলে। এই লাইনটা দেখে আমরা বুঝতে পারি তিনি কি মারা গিয়েছেন, রুস্তম শেখ হবে অ্যান্সার। দেখো কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায় ছিল? নরসিংদী, দেখো নরসিংদীর রায়পুরায় সি নাম্বারে আছে। 17 নাম্বার, কবি শামসুর রহমান পেশায় কি ছিলেন? তিনি একজন সাংবাদিক ছিলেন, কবি শামসুর রহমান সাংবাদিক, রাইট? 18 নম্বর, সখিনা বিবির কপাল ভাঙলো, এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? কপাল ভাঙ্গা বলতে বুঝো, কপাল ভাঙ্গা বলতে হচ্ছে তার এখানে দেখো কপালে আঘাত লাগা, এটা হবে না, বাড়ি পুড়ে ছাই বিধবা হওয়া না, সম্ভ্রম হারানো, রাইট? তার সম্ভ্রমটা হারিয়েছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তার সাথে খারাপ কিছু করেছে। হ্যাঁ, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার সঙ্গে কোন ঘটনার সম্পর্ক, রাইট? এখন দেখো আমাদের হচ্ছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা তো দেশভাগ না, গৌরবোত্থান না, এটা তাহলে কোনটা? 71-এর মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের কথা, স্বাধীনতা 71-এর সাথে, এটা তো ইজিলি বুঝতে পারি আমরা। তারপর দেখো এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, এই পঙ্কোক্তিদ্বয়ের প্রকাশ পেয়েছে কোথায়? মুক্তির আকাঙ্ক্ষা, রাইট? স্বাধীনতা মানে আমরা মুক্তি পাবো, দৃঢ় প্রত্যয় মানে আসতেই হবে, একটা জোর দেওয়া আছে। প্রতিবাদী মনোভাব না, এখানে প্রতিবাদী মনোভাব না, তাহলে অ্যান্সার হবে আমাদের এ নাম্বার, কারণ এতে 1 আর 2 দুইটাই আছে। আচ্ছা, এখন 21 নাম্বার, 21 নাম্বার দেখো আমরা একটু দেখি।
উদ্দীপক থেকে আমাদের বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ। আচ্ছা, মুন্ডহীন বালিকের কুকুরের খাওয়া বীভৎস শরীর। তাহলে দেখো এখানে পাকিস্তান বাহিনীর কীগুলো মানে কি বৈশিষ্ট্যটা এখানে প্রকাশ পেয়েছে, যে তারা যে কি ধ্বংসাত্মক কাজটা করছে এইটা। তাহলে আমাদের এইটাও এখানেই চাচ্ছে যে তাহলে নিষ্ঠুর ধ্বংসাত্মক কর্মকাণ্ড এখানে প্রকাশ পেয়েছে। যে মুন্ডহীন বালিকা, রাইট? দেখো মাথা নাই বালিকাটার, মাথাটা কেটে ফেলছে। তারা কীভাবে তারা মানে মারছে মানুষকে। আচ্ছা, কবিতার কোন চরণগুলোর সাথে মূল ভাব? স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। হ্যাঁ, এটা যাবে, এটা যা এটা যাবে দেখো, এটাও যাবে। অবুঝ শিশুর হামাগুড়ি দিল পিতামাতার লাশ। এই দুইখানে কি আছে? মৃত্যুর সাথে রিলেভেন্ট, বাট হাড্ডিস আর এটা নাই। তাহলে আমাদের অ্যান্সার হবে ১, ২। কবি জ্বরকে কি হতে বলেছেন? জ্বরকে হচ্ছে ন্যায়পরায়ণ হতে বলেছেন, যে শুধু গরিব মানুষের তুমি ক্ষতি করবা, ধনীদের কোনো ক্ষতি করবা না এমনটা না। তুমি মানে ন্যায়পরায়ণ হবা। যাদেরকে ক্ষতি করা উচিত তাদেরই করবা। আর যাদেরকে করা উচিত না তাদেরকে করবা না, রাইট? তাহলে দেখো এটা আমাদের আছে হচ্ছে এ নাম্বারে। আচ্ছা, মহাশক্তিশালী বাতাস নদীর পানিকে কি করে? শূন্যে তুলে তারপর ছড়িয়ে দেয়। এটা আছে অপশনে কোথায় দেখো? সি নাম্বার অপশনে আমাদের আছে 25। ঝড় কোন দেবতার বাহন হিসাবে? বায়ু দেবতা। ঝড়টা হচ্ছে বায়ু দেবতা। এখন বায়ু দেবতা আছে আমাদের বি নাম্বারে। তারপর দেখো আমাদের 26 দেখতে হবে। 26-এ কি বলা আছে দেখো, কবি জ্বরকে কোন স্বভাবের বলে অভিহিত করেছেন? নিষ্ঠুর স্বভাব। জ্বর তো অবশ্যই নিষ্ঠুর স্বভাব ছিল কবিতায়, ঠিক আছে? কবি আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন? 1936 সাল, বি নাম্বারে আছে। এগুলো একদম মুখস্থের বিষয়, এগুলো কোনোভাবেই তুমি কি অ্যানালিটিক্যাল থিঙ্কিং করে তুমি পাবা না। আল মাহমুদের প্রকৃত নাম কি? মীর আব্দুস শুকুর আল মাহমুদ। দেখো, মীর আব্দুস শুকুর আল মাহমুদ এ নাম্বারে আছে। আচ্ছা, পরিশ্রমে গড়েছে যারা মস্ত দালান। এখানে পরিশ্রম বলতে কি বোঝানো হয়েছে? মানে নিজে উপার্জন করে নাই, অন্যের থেকে কি সে নিয়ে আসছে। তাহলে কি অসৎ উপায়? এটা হবে অবশ্যই অসৎ উপায়ে অর্জিত সম্পদ। মানে পরিশ্রমে, নিজের শ্রম না। এই লাইনটা দিয়ে এখানেই আমরা বুঝতে পারি এটা। এটাই হচ্ছে এখানকার হচ্ছে, সরি, এটা হচ্ছে ঠিক এই জায়গাটা পরিশ্রম, এই লাইনটাই আমাদের কি করতেছে? এটাকে মিন করতেছে। দেখো, বুশেক কবিতার কোথায় কবি বাতাসকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধ্বংসাত্মক হিসেবে দেখিয়েছেন? উদ্দেশ্য প্রণোদিতভাবে দেখো ধ্বংসাত্মক কোথায়? যখন বাতাস গরিব মানুষের কি ঘুরিয়ে দেয়, এটা ঠিক আছে। বাতাস যখন কি বাড়তি বাহাদুরি ও কি ক্ষমতার প্রকাশ ঘটায়, এটাও ঠিক আছে। বাতাস যখন প্রকৃতির সৌন্দর্য ধ্বংস করে না, এটা লেখা ছিল না। তাহলে আমাদের দেখো 1 আর 2 কোথায় আছে? এ নাম্বারে আছে। ওকে। ও, তো আমাদের 30টা শেষ হয়ে গেছে। তাহলে কি হলো? তো এর মাধ্যমে আমাদের কি হলো? পুরো সেটের সলিউশনটা হয়ে গেল। আমরা হচ্ছে একদম শুরু থেকেই সেট এ থেকে একদম সেট বি, সেট সি তিনটার সলিউশন করে ফেলছি। তো এই ছিল তোমাদের যে বাংলা পরীক্ষাটা দিয়েছো, এটার একটা সলিউশন ক্লাস। আই হোপ তোমাদের ভালো লেগেছে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাদেরকে জানাবা, এবং নেক্সট টাইম আমরা হাজির হব অন্য কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।